অক্সিজেন ছাড়া মানুষটা আহরণ করেন, উঠেন। আপনি বলছিলেন যে অনেক প্র্যাকটিস, অনেক কিছু। আমি অক্সিজেন ছাড়া ওঠাটা আসলে তো খুব হাই রিস্কি ওই মুহূর্তে। ওটা আপনি কীভাবে কি করলেন? আপনি পায়ে হেঁটে সম্পূর্ণ বাংলাদেশ ঘুরেছেন, সাইকেলে চেপেও 64টি জেলা ঘুরেছেন। এক তো পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা, তারপর সাইকেলে চাপা, পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ঘুরে দেখা। কোন কোন অভিজ্ঞতাগুলো আপনি এখন শেয়ার করতে চাবেন, যেগুলো শেয়ার করতে চাই মানুষ এগুলো শুনুক? হিমালয়কে বলা হয় যে সবচেয়ে ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ। অ্যাকচুয়াল যে পাথরটা এভারেস্টের চূড়ায়, এটা অ্যাকচুয়ালি মেরিন লাইমস্টোন একটা, সেটার বয়স তো 270 মিলিয়ন বছর। 270 মিলিয়ন বছর পুরনো একটা পাথরের সামনে আমি দাঁড়িয়েছি, আমার বয়স তখন হার্ডলি 34। এভারেস্টে যখন উঠলেন, ওঠার পরে যখন মানে পতাকাটা যখন গাড়লেন, তখন ওই সময় মাথায় কি চিন্তাটা কাজ করতেছিল যে 7,000 বাইর একটু বেশি হলেই কোনো ডেড বডি আনাটা খুব মুশকিল হয়। 8,000 মিটার উপর থেকেও ডেড বডি আসলে পরে রেস্কিউ করা হয়েছে, এরকমও অসংখ্য ঘটনা আছে, বা অসুস্থ কাউকে আনা হয়েছে, কিন্তু সেটা খুব হেরোইক এফোর্ট লাগে। মানে এভারেস্টের একদম সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আপনার কোনটা ছিল? একটাই ভয় হচ্ছে আমার হাত পায়ের আঙ্গুলগুলা, যে ফ্রস্ট বাইট বলে একটা জিনিস হয়, তুষারক্ষত। অনেকে ওখানে যেতে নাকি লাশ মানে মৃত কঙ্কাল দেখা যায় অনেক পুরনো, এগুলো এরকম কোনো কিছু আপনি ফেস করছিলেন কিনা তখন? মাউন্টেনিয়ারিং থেকে রিস্কটাকে সরিয়ে দেন, দেয়ার ইজ নাথিং মাচ লেফট। ধরুন আপনি যখন শুরু করলেন, যখন থেকে চিন্তা করছেন আমি করবো প্রফেশনালি, তখন আপনার ধাপগুলো কি ছিল, কীভাবে আপনি এগোলেন? স্পেসিফিকলি একদম মাউন্টেনিয়ারিংয়ের যে কোর্স, বা যেমন আমি যেরকম কোর্স করেছি, মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, যে আমরা বিএমসি বলি, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, সেটার জন্য যে ইনস্টিটিউশনালাইজড কোনো আমাদের দেশে এরকম কোনো বডি নাই, যে এরকম ইনস্টিটিউশন নেই আর কি। মেডিটেট করার আগে এবং পরে আপনার লাইফে কী ধরনের চেঞ্জ দেখতে পেলেন? আজকের এপিসোড শুধুমাত্র পাহাড় নিয়ে নয়। আজকের গল্প মৃত্যুর ভয়, সাহস, দায়িত্ব আর একজন মানুষের ভেতরকার লড়াই নিয়ে, যিনি একদিকে অপারেশন থিয়েটারে মানুষের জীবন বাঁচান, আর অন্যদিকে ভয়াবহ সব পাহাড়ে গিয়ে নিজের জীবন বাজি রাখেন। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের গর্ব, এভারেস্ট জয়ী, ডাক্তার ও পর্বতারোহী বাবর আলী ভাই। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। আমি যখন আপনার সম্পর্কে একটু মানে আপনি এভারেস্ট জয়ী, পর্বতারোহী, এটা তো সবাই জানে। তো যখন আপনার সম্পর্কে টুকটাক জানা শুরু করলাম, তখন গিয়ে জানতে পারলাম আপনি সবচেয়ে বড় বইপ্রেমী। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার পর্বতের উপর আসক্তি আসে তখন থেকে যখন আমি কমিক পড়ি, হিমালয় শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খাওয়া শুরু করে। তারপরে চাঁদের পাহাড় বই পড়ে শঙ্করের প্রতি আপনার এক ধরনের ভক্তি, আর সেই ভক্তিটা এখনও রয়েছে। এই যে ছোটোবেলায় হিমালয় শব্দ থেকে আপনার মাথার মধ্যে হিমালয় পর্বত চড়ার এক ধরনের, আপনি তখন চিন্তা করেছিলেন যে আসলে আমি হিমালয় চড়বো, এটা কখন থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আসলে? আচ্ছা, এটা অবশ্য অনেক বাদে বলবো, অনেক পরে মাথায় আসছে যে না, ইনিশিয়ালি যখন আমি ভেরি স্পেসিফিকলি বললে যে তিব্বতে টিনটিনের কথা যদি বলি, যখন একদম ছোটোবেলায়, এখন হয়তো কমিক আমি জানি না, এখন হয়তো অনেকে এনিমে বা মাঙ্গা এইসব পড়ে, তাও হয়তো দিন দিন সেটা ডিক্রিজিং। তা আমরা যে সময়টাই বেড়ে উঠছি, যে টাইম ফ্রেমটাই, ওই সময় কমিক পড়াটা এটা মোটামুটি সবার চাইল্ডহুডের একটা পার্ট ছিল, বেশিরভাগ ক্ষেত্রে সবার। হ্যাঁ, সব জার্নালাইজ করা উচিত না, বেশিরভাগ ক্ষেত্রে। যে টিনটিন পড়ছি, চাচা চৌধুরী অনেক পড়েছি, নন্টে ফন্টে প্রচুর পড়া হয়েছে। তো ওই সময় আমি যে আমার ক্ষেত্রে ছিল, আমি আর্মচেয়ার ট্রাভেলার সবসময়। আমি অ্যাকচুয়ালি ট্রাভেল করতে শুরু করেছি 20 বছর, যখন আমার বয়স মেডিকেলের 2য় বর্ষে, তখন থেকে। কিন্তু এর আগ থেকে আমি নানান জায়গায় ট্রাভেল করছি থ্রু বুকস। বই তো খুলে বসলেই হলো যে আমি পৃথিবীর নানান জায়গায়, যে কোনো প্রান্তে, হ্যাঁ, পয়সা ছাড়া, ভিসা ছাড়া সব জায়গায় লেখকের সাথে তার সঙ্গী হতে পারছি, সেটা ফিকশনাল হোক, নন ফিকশনাল হোক, হোয়াট এভার ইট ইজ। তো ওইভাবেই হলো হিমালয়ের সাথে আমার ওইভাবে পরিচয়। একই সাথে ইয়েতি শব্দটাও আমি ওখানেই শুনেছি। আচ্ছা, ইতির ব্যাপারটা আমি আসবো। এটা আমার কাছে খুব একটা অদ্ভুত বিষয়। এটা নিয়ে আমি যথেষ্ট পডকাস্ট শুনেছি, অসংখ্য ভিডিও দেখেছি। আপনি যেহেতু ওই জায়গাতেই ঘুরে এসেছেন, ওই ব্যাপারে আমি আসবো একটু পরে। এই যে আপনি বইয়ের কথা বললেন, রবি ঠাকুর একটা কথা আমার এখানে অ্যাড করতে হয়। তিনি বলেছেন যে বই হলো এমন একটা জিনিস যেটা দুটো সমুদ্র অথবা নদীর মাঝখানে একটা সাঁকো তৈরি করে দেয়। যেমন আপনি যেটা বললেন যে আপনি বই পড়ে আসলে
যে কোনো জায়গায় চলে যাচ্ছেন, বইটা খুললে আপনি চলে যাচ্ছেন দার্জিলিং, খুললে আপনি চলে যাচ্ছেন সেই, যদি চাঁদের পাহাড়ের কথা বলা হয় শঙ্করের সাথে, সেই অরণ্য জঙ্গলে। আমি একটু শক্ত পোস্টে আসি, আমরা আরও ইয়ে করব যে আপনি যখন শুরু করলেন যে এভারেস্টে যখন উঠলেন, উঠার পরে যখন মানে পতাকাটা যখন গাড়লেন, তখন ওই সময় মাথায় কী মানে চিন্তাটা কাজ করতেছিল যে আসলে এখন কি? আচ্ছা, একটু ওইভাবে বলি যে পতাকা আসলে ওইভাবে আমরা মানে যেভাবে হচ্ছে, হ্যাঁ পতাকা আমরা তো নিয়ে দেখি যে পতাকাটা গাড়া হয় এভাবে। ঠিক ওইভাবে না আসলে, এরকম যদি হয়, এভারেস্টে তো অনেক লোক ওঠে। এভারেস্ট যেহেতু পৃথিবীর সবচেয়ে উঁচু বিন্দু এর, এবং মানে দেয়ার আর সো মেনি পিপল যারা অ্যাসপায়ার টু ক্লাইম্ব এভারেস্ট, এবং যেহেতু এভারেস্ট একটাই সর্বোচ্চ বিন্দু, সেটা নিয়ে লোকজনের আগ্রহ থাকবে। এখন সবাই যদি তার নিজ নিজ দেশের পতাকা ওইভাবে রেখে আসে বা গার্ডে, যেটাই বলি না কেন, তাহলে তো সেটা আসলে একটা ট্র্যাশের জায়গা হয়ে যাবে। এভারেস্টে যে জিনিস সবচেয়ে বেশি থাকে চূড়ায়, যেটা যে টিবেটান প্রেয়ার ফ্ল্যাগ, যেটা যে রং বেরঙের অনেকগুলো প্রার্থনা পতাকা, সেটা থাকে। আর বেশিরভাগ লোকজন হ্যাঁ ফ্ল্যাগটা নিয়ে যায়। এভারেস্টের ওই ফ্ল্যাগ কিন্তু এখন আমার স্টিল আমার কাছে আছে। ওই ফ্ল্যাগটা এখন আছে? আমি অন্য মাউন্টেনে নিয়ে গেছি, দুদিন বাদে সেটা লোৎসেতে চূড়ায় নিয়ে গেছি, অন্নপূর্ণায় ওয়ান ক্লাইম্ব যখন করলাম, বা মানাস্টু, সবখানে ওটাই নিয়ে গেছি। এবং আমি ডেফিনেটলি সেটা আমি অনেক বছর রাখতে চাই নিজের কাছে, যেহেতু এত স্মৃতি বিজড়িত। তো এইটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার ইনিশিয়ালি আমি হচ্ছে পর্বতে আমি সেলফিশ মানুষ। মানে মাউন্টেনিং স্পোর্টসটাই আমি বলবো ভেরি সেলফিশ অ্যান্ড ইগো ড্রিভেন একটা খেলা। ইগোর ব্যাপারটাকে আমি নিজে পার্সোনালি, মানে ইন এ সেন্স এটা ইগো ড্রিভেন খেলা, কিন্তু স্পোর্টস যদি আমি বলি অ্যাডভেঞ্চার স্পোর্টস, আরও স্পেসিফিকলি বললে স্পোর্টস না বলে অ্যাডভেঞ্চার স্পোর্টস, ইগোর ব্যাপারটা থেকে আমি সেটা আমি হয়তো আরেকটু পরে যেতে পারি যে, কিন্তু পার্সোনালি ওই ইগোটুকু, মানে মানুষের তো ইগো থাকেই, যে কারোর সাথে ধাক্কা লাগলে আমরা বলি এই কে জানিস, আমি এরকম একটা কথা তো আমরা বলেই থাকি আমরা, চিনিস আমাকে। পর্বতে গেলে তো ওই ইগো, মানে সমতলে হয়তো ইগো ড্রিভেন হতে পারে, পর্বতে কেউ যদি যায় এবং সমর্পিত হতে যান আর কি, আপনি একটা জিনিস হতে পারে আপনি কনকোয়ারিং মাইন্ডসেট নিয়ে যাচ্ছেন যে আমি জয় করব, আরেকটা আপনি একটা সারেন্ডারিং ফিলিংস নিয়ে যাচ্ছেন যে পর্বতের কাছে আমি সারেন্ডার করব, যে এটা তো আর, তখন সেটা আপনার কাছে পিলগ্রিমেজ ওয়াকের মতো হবে। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এই যে বললা যে পর্বত জয় করা, তাহলে কথাটা কি তাহলে ভুল? হ্যাঁ, আমি ইন এ সেন্স, আপনি যে কথাটা বলতেছেন সেই কথা আপনি বলছেন আমি সমর্পণ হতে যাচ্ছি। একদম। আমার ক্ষেত্রে এভারেস্ট 29,035 ফুট উঁচু, আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, আমি কিভাবে জয় করবো আসলে? হ্যাঁ, আমার হাইটের 5,123 জন মানুষ আমার কাঁধেও না, আমার ঠিক মাথার একদম মাথায় দাঁড়ালে 5,123 জন মানুষ যদি পরপর দাঁড়ায় তাহলে এভারেস্টের হাইট হবে। তো সেটা আমি তো আর জয় করতে পারি না 5 ফুট 8 ইঞ্চির একজন একটা ছোট্ট মানুষ। এবং হিমালয় বা এভারেস্ট এরকম মাউন্টেনের সামনে দাঁড়ালে তো আমরা বোঝাই চাই যে আমরা কত ইনসিগনিফিক্যান্ট, কত ফ্রেজাইল এবং কত টাইনি আসলে। ইভেন আমি যদি এভারেস্টের চূড়ার পাথরটার কথাই বলি, যে মানে পাথরের উপরে তো আবার এর উপরে হাজার হাজার বছর ধরে বরফ জমে আছে, সেটার স্তর গ্লেশিয়ারের মানে বরফের স্তর আছে, নতুন করে ফ্রেশ স্নো পড়ছে। অ্যাকচুয়াল যে পাথরটা এভারেস্টের চূড়ায়, এটা অ্যাকচুয়ালি মেরিন লাইমস্টোন একটা, তো সেটার বয়স তো 270 মিলিয়ন বছর। এক সময় সেটা তেতিস সাগর, যেটা অগভীর সাগর ছিল, সেটার অংশ ছিল। ধীরে ধীরে এবার টেকটনিক প্লেটের সংঘর্ষে সেটা উত্থিত হতে হতে এইরকম পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়ায় চলে গেল। তো ওই টাইমলাইনটাই যদি আমি চিন্তা করি, 270 মিলিয়ন বছর পুরনো একটা পাথরের সামনে আমি দাঁড়িয়েছি, আমার বয়স তখন হার্ডলি 34, এবং আমার লাইফ স্প্যান কত, আমি কত বছর বাঁচবো একদম স্বাভাবিক আয়ু পেলে এই দেশে আমি 70 বড় জোর 70-75 এরকম কিছু একটা। আর যদি এখন যে নন সিকোয়েন্সিয়াল ডেথ হলে তো আরও আগে লোকজন মারা যাবে। তা আমি ভাবছি এইরকম একটা এত পুরনো একটা জিনিসের সাথে এত কিছু দেখেছে, যার উপর দিয়ে এত কিছু গেছে, সমুদ্রের তলায় ছিল, সেটা এখন সর্বোচ্চ পর্বত শৃঙ্গের একটা অংশ, সেখানে তো আমরা আসলে কিছু না। আমার পার্সোনালি মনে হয় যে এরকম চূড়ায় গেলে আমার অনেক ক্ষেত্রে ওই যে বললাম সেলফিশ, এবং কি সাথে এটা আমার ক্ষেত্রে আমার তখন বডি আসলে একটু সার্ভাইভাল মোডে চলে যায়। এটা যেহেতু ডেথ জোন ইন এ সেন্স যে 1/3 অফ অক্সিজেন, যে সি লেভেলে যে অক্সিজেন তার 1/3 অফ অক্সিজেন, এবং বডি খুবই মিনিমালি ফাংশন করে ক্ষেত্রে। তো
ওইখানে বডি অটো অ্যাকচুয়ালি সার্ভাইভাল মোডে চলে যায়, মানে ছোটোখাটো কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, শুলেস বাঁধা, ব্যাকপ্যাক থেকে পানি বের করে খাওয়া, এগুলো তো কোনো কাজই নাই সব এই উচ্চতায়। ওই উচ্চতায় এটা বিশাল একটা কাজ, ছোট কাজ করতে আপনাকে যে পরিমাণ ব্যাক পেতে হবে, এবং ওই ডেড জোন যেহেতু বলছি ওটা, মানে ইউর বডি স্টার্টস টু কনজিউম ইট সেলফ, নিজের বডিকে খেতে শুরু করে কাইন্ড অফ, এবং বডি শাটডাউন করতে শুরু করে, অনেক কনসিকুয়েন্সেস হয়, এবং এভরি পাসিং মিনিট ইউ উইল বি ডিটোরেটিং, মানে আপনার বডির কন্ডিশন আরও খারাপের দিকে যাবে। তো ওইখানে অলরেডি একটা সার্ভাইভাল মোডে থাকেন। আর আমি বললাম যে সেলফিশ, আমি শুধু ওই সময় মি অ্যান্ড মাউন্টেন, আর কোনো কিছু আমি আসলে মাথায় আনতে চাই না, আনিও না, এবং চেষ্টা করি আমি খুবই, এবং ওই অনুভূতিটুকুও থাকে যে মানে আই এম ভেরি লাকি যে আমি আসলে এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি, যে এই জায়গায় দাঁড়িয়ে বাকি দুনিয়াটা দেখছি, যে খুব কম মানুষের হয়তো পৃথিবীতে হয়তো এই সেই সৌভাগ্যটুকু হয়। তো ওই বলবো ওই গ্রেটফুলনেস সেটা। আচ্ছা, আপনি যে পাথরের কথাটা বলেন যে এত বছর পুরনো পাথর, মানে আপনি এনার্জি ফিল করছেন যে কোনো পজিটিভ এনার্জি বা এক ধরনের পিচ, শান্তি, মানে ওই কোনো এনার্জি পাইছেন যে আপনি ফিল করা যায়? ওকে ইন এ সেন্স না, আমি এক্স্যাক্টলি ওটা বলবো না যে আমি ওই মুহূর্তে খুব কারণ ওই যে বললাম বডি খুবই মিনিমালি ফাংশন করে, কিন্তু আমার ওই গ্রেটফুলনেসটুকু ছিল যে এই যে বললাম যে এটা 270 মিলিয়ন বছর বিষয়, যেটা উত্তেজনা কাজ করতেছিল, এবং বা হিমালয়কে বলা হয় যে সবচেয়ে ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ। আমি বললাম যে পাথরটার বয়স হয়তো 270 মিলিয়ন বয়স, সেটা একসময় 33 সাগরে ছিল, সেখান থেকে সাগর থেকে এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হলো হিমালয়। যদি জিওলজিক টাইম ফ্রেমটা দেখি, হিমালয় সবচেয়ে ইয়াং মাউন্টেন রেঞ্জ। পৃথিবীতে যত মাউন্টেন রেঞ্জ আছে, যে হিমালয়ের বাইরে তো অসংখ্য মাউন্টেন রেঞ্জ আছে, যে আমি যদি বলি দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকায় আন্দিজ আছে, আলাস্কা আছে আমেরিকায়, আল্পস আছে ইউরোপে, ও সবগুলোর সাথে, বা কেনিয়ায় যে বা আফ্রিকায় যে মাউন্টেন রেঞ্জগুলো আছে, কিলিমানজারো বা ওই দিকটায় যে মাউন্টেন রেঞ্জগুলো আছে, কেনিয়ার দিকে যে মাউন্টেনগুলো আছে, সেগুলোর তুলনায় হিমালয় সবচেয়ে ইয়াংয়ের বয়স কত 70 থেকে 90 মিলিয়ন বছর। মানে সেটা হলো জিওলজিক টাইম ফ্রেম, এটা তো জিওলজিক টাইম ফ্রেম। তো এরকম একটা জায়গায় মানে যাওয়ার সুযোগ হয়েছে। যেমন আমি যদি যেমন খুব ইচ্ছা আছে কখনো আফ্রিকার কোনো মাউন্টেনে যাওয়া, সেটা কেনিয়ান মাউন্টেন্স। ওই মাউন্টেন রেঞ্জটা সবচেয়ে মানে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জের মধ্যে একটা, যেমন সেটার বয়স 2.5 বিলিয়ন ইয়ার্স। সো 2.5 বিলিয়ন ইয়ার্স তখন হলো আসলে অ্যাটমসফেরিক অক্সিজেন পৃথিবীতে তৈরি হয় নাই, এরও আগের। তো মানে এই জিনিসটা হয়তো যে আমি আমার এই ছোট্ট লাইফ স্প্যানে যেতে চাই, করতে চাই। আপনার কথা শুনে আমি যতটুকু বুঝতেছি, পাহাড়ের জগৎ একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ। মানে আপনি যেটা বলতেছেন 1000 বছর আগের, আমাদের হচ্ছে মানে পাহাড় জিওগ্রাফার চিন্তা করে সেটা ওদিক থেকে ছোটো বা কম বেশি হতে পারে, কিন্তু আমাদের জায়গাতে তো মিলিয়ন তো অনেক বড় বিষয়। যদি আমরা বাঁচি তো কত বছর, আমরা চিন্তা করেছি 1500 বছর আগে হুসেন আসছিল, বা ওরকম 1000 বছর নবী আসছিল, বা অমুক একটা ঘটনা ঘটছিল। তো এত পুরনো জিনিস আপনারা মানে ওটা দেখেন, আপনারা ওটার পিছনে ছুটেন, যাচ্ছেন, মানে আমার কাছে প্রতিনিয়ত মনে হয়েছে কি আপনার প্রতিনিয়ত অন্বেষণ করে বেড়াচ্ছেন, খুঁজছেন, ওটা খোঁজার মতো। যে আমার কাছে মনে হয় যে আপনারা যখন আপনি এটা ভালো বলতে পারবেন যে আপনি যখন ওখানে পৌঁছান, মনে হয় যে গুপ্তধনের চেয়ে বেশি কিছু পেয়ে গেছেন মনে হয়। তখন হয়তো গুপ্তধন পেলেও আপনি সেই রকম আনন্দ হতেন না, তো খরচ হয়ে যাবে, তো এটা তো আপনি খরচ করতে পারবেন। ওয়েলথ ইজ নট অল দ্য টাইম মনিটারি। হ্যাঁ, মনিটারি, ক্যাপিটাল অলওয়েজ, ওটা ক্যাপিটাল করা যায় না, এটাকে বলে সবসময়, এটা একটা অনুভব। আমি একটু ভয়ঙ্কর প্রশ্নের দিকে যেতে চাই। সেটা হলো যে মানে এভারেস্টের একদম সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আপনার কোনটা ছিল? যদি 5 মিনিট বোঝো, ভয়ঙ্কর 5 মিনিট। সেক্ষেত্রে বলবো আমি যে এভারেস্ট ক্লাইম্ব করে নামার সময় যে একটা তুষার ঝড়ে পড়ি, ব্লিজার্ড যেটাকে বলে, এবং সেটা 2.5 ঘন্টা স্থায়ী, একটা লম্বা সময়। এবং আমি সেটা যদি একটু এমন একটা জায়গায় থাকতাম যেখানে পাথরের ঢাল আছে, বা যেখানে হয়তো একটা বরফের প্রাকৃতিক কোনো একটা আচ্ছাদন আছে, তাহলে এত মুশকিল হতো না। আমি খুব এক্সপোজড একটা রিজে, মানে যেখানে চারপাশে আমার আর কোনো প্রাকৃতিক বাধা নাই যে এটা থেকে বাঁচার। তো ওই সময়টা আমি বলবো যে একটা সময় মনে হচ্ছিল যে ইনিশিয়ালি যখন শুরু হলো আমি এটা তো খুবই নর্মাল একটা ক্যাটাস্ট্রফি,
যে পাহাড়ে তো তুষারঝড় হবেই, হবেই। হ্যাঁ, বাতাসের স্পিড বাড়বে, এগুলো নর্মাল জিনিস। আপনাদের কাছে বিষয়টা আমাদের কাছে নর্মাল না, but কিন্তু সেটা যখন অনেকক্ষণ ধরে হয়ে গেল এবং থামছেই না, তখন হচ্ছে আসলে একটা সময় ভয়টা পেতে মানে শুরু করলাম। আমি সাধারণত পর্বতে ভয় পাই না। একটাই ভয় হচ্ছে আমার হাত পায়ের আঙ্গুলগুলা, যে ফ্রস্ট বাইট বলে একটা জিনিস হয়, তুষারক্ষত। কারণ হাত পায়ের আঙ্গুলগুলো এটা হচ্ছে, কি জিনিস মানে আচ্ছা, এটা? তুষারক্ষত বাংলায় যদি বলি, এটা হলো হাত পায়ের আঙ্গুলগুলাই মূলত বেশি এফেক্টেড হয়। কারণ এই হাত পায়ের ডগাগুলা, এগুলা আমাদের যে হৃৎপিণ্ড আছে, হার্ট, সবখানে ব্লাড পৌঁছাচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড পৌঁছাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড নিয়ে এসে পরে আবার আমরা এক্সহেল করছি, এটা বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডটা চলে যাচ্ছে। তো এইগুলাতে অক্সিজেন পৌঁছাতে যেহেতু এটা হার্ট থেকে সবচেয়ে দূরে, হাত আর পায়ের আঙ্গুল, এই জন্য একটু বেশি মানে হাত তো বডি থেকে দূরে, হ্যাঁ, মানে আর সে হার্ট আবার থেকে আমি যদি ভাবি একদম এক্সট্রিমিটি, বাইরের দিকে আছে, আপনি ধরছেন ঠান্ডা, ধরে ধরে চূড়া উঠছেন এবং দূরে আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য একটু সময় বেশি লাগে এবং চান্সেস থাকে এই অংশগুলোতেই এইখানে কোনো একটা ক্যাপিলারি বলি আমরা, যদি কৈশিক জালিকা বাংলায় যদি বলি আমরা, শিরাধমনি আছে, শিরাধমনিতে সবখানে পৌঁছাতে পারে না, শেষে মাকড়সার জালের মতো কিছু জিনিসপত্র আছে, যদি একটু মেডিকেলিও ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, মাকড়সার জালের মতো কিছু ছোট ছোট রক্তনালিকা আছে, সেগুলো কোনো কারণে জমে গেল অতিরিক্ত ঠান্ডায়, তখন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল। অক্সিজেন না থাকলে এবার তো ওই জায়গাটা ধীরে ধীরে মানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল, ওই জায়গাগুলো, ওইখানের কোষগুলো মরতে শুরু করবে। তা আমি আমার হাত পায়ের ডগাগুলোকে খুব পছন্দ করি, আমার হাত পা দুটোই আমার পছন্দ, কারণ এগুলো দিয়ে আমি আমার এই প্ল্যানেটটাকে আসলে এক্সপিরিয়েন্স করতে পারি। হাত পা ছাড়া পর্বত ওঠা সম্ভব না আসলে। মোস্টলি আমার ক্ষেত্রে আমি যে আউটডোর অ্যাক্টিভিটি করি, সেগুলো আমার হাত পাটার তো বিশাল একটা ভূমিকা আছে, এবং এটা দিয়ে আমি সবচেয়ে মানে ইম্পর্টেন্ট আমার কাছে, এটা দিয়ে আমি প্ল্যানেটটাকে এক্সপিরিয়েন্স করি, হাত পা। অন্য ইন্দ্রিয়গুলো অবশ্যই আছে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। তো আমি খুব ভালো হাই এন্ড, আমি বলবো, গ্লাভস পরে আছি, ভালো জুতা পরে আছি, আমার যে কাপড় চোপড় মাউন্টেনিয়ারিংয়ের, সেগুলো বেশ ভালো। স্টিল সেগুলোর তো একটা থ্রেশহোল্ড লেভেল আছে, যে এটার পরে গিয়ে এটাও তো একটা সময় গিয়ে, হ্যাঁ, এটাও এতক্ষণ পরে তো আর হয়তো সাপোর্ট দিবে না। তো এটা নিয়ে ভয় পাচ্ছিলাম, ওই বলবো ব্লিজার্ড বা তুষারঝড়ের কথাটুকুই বলবো। আপনার যে মানে আপনি পডকাস্ট শুরুর আগে ওখানে কথা বলছিলেন যে মৃত্যু নিয়ে, যে আপনার সামনে কোনো মৃত্যু ঘটেছিল কিনা, আপনি সচক্ষে দেখেছিলেন, বা আমি শুনেছি, আমি শোনা কথা, আমি জানি না এটা হয় কিনা, যে অনেকে ওখানে যেতে যেতে নাকি লাশ মানে মৃত কঙ্কাল দেখা যায় অনেক পুরোনো, এগুলো এরকম কোনো কিছু আপনি ফেস করছিলেন কিনা তখন? ওকে, এভারেস্টে তো হয়েছে। এভারেস্ট ওই যে বললাম পপুলার মাউন্টেন, আচ্ছা, যেহেতু অনেক লোকজন যায়, এবং এবার যেহেতু অতি উচ্চতা এবং বললাম ডেথ জোন, একটু লম্বা সময় এক্সপোজ থাকছে, এভারেস্টে অ্যাক্সিডেন্টের হারও বেশি, যেহেতু মানুষও বেশি যাচ্ছে। তো এবং যে উচ্চতায় মারা যায়, 8,000 মিটার, মানে ইনফ্যাক্ট 7,000 বা একটু বেশি হলেই কোনো ডেড বডি আনাটা খুব মুশকিল হয়। 8,000 মিটার উপর থেকেও ডেড বডি আসলে পরে রেস্কিউ করা হয়েছে, এরকমও অসংখ্য ঘটনা আছে, বা অসুস্থ কাউকে আনা হয়েছে, কিন্তু সেটা খুব হেরোইক এফোর্ট লাগে, কয়েকজনের খুব হেরোইক একটা এফোর্ট লাগে। তো সাধারণত 8,000 মিটার বা এত উচ্চতায় নিজে চলাই যেখানে মুশকিল, সেখানে আর কাউকে সাপোর্ট দেওয়া বা ডেড বডি নিয়ে আসা সম্ভব হয় না। তো এভারেস্ট ইজ ফুল অফ ডেড বডিস, প্রচুর ডেড বডি নানান জায়গায় আছে। আপনি সেও দেখেছেন? হ্যাঁ, কয়েকটা তো যাত্রাপথেই পড়েছে। আপনার সামনে থেকে কেউ পড়ে গেছে একসাথে চলছে? না, এরকম একদম সামনাসামনি হয়নি, মানে একদম সামনাসামনি কাউকে মারা যেতে দেখেছি, এটা হয়নি। লাকিলি এটা মানে হয়নি। এভারেস্টও হ্যাঁ, অন্য পর্বতগুলোতেও কখনো হয়নি। কিন্তু হ্যাঁ, আমি সাথের সঙ্গী হারিয়েছি, যে এভারেস্টেই 2জন মঙ্গোলিয়ান ছিল, ওদেরকে হারিয়েছি। ইভেন জাস্ট আপনার সাথেই গিয়েছিল, ওখান থেকে হারিয়েছে? হ্যাঁ, ওরা আমার মানে আমরা যে যখন সামিট পুশে যাচ্ছিলাম তার 4 দিন আগে ওরা সামিট পুশে বেরোয়। তো দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি ব্যাড, সামহাও ওরা সেটাকে হয়তো স্কিপ করেছে বা আমলে নেয়নি, এবং ওরা সামিটও করেছে কিন্তু ফেরার সময় মারা যায়, এরকম হয়েছে। ইভেন জাস্ট 2 উইকস, 2 সপ্তাহ হবে না আসলে, আমি আমার একজন ওল্ড ফ্রেন্ডকে হারিয়েছি, যার সাথে আমি অন্নপূর্ণা ক্লাইম্ব করেছি। জাস্ট 2025 সালের এপ্রিলে আমি ওর সাথে অন্নপূর্ণা ক্লাইম্ব করেছি। হি ডাইড জাস্ট 2 উইকস ব্যাক। ফুরবঙ্গেল নামে একজন আছে, ফুরবঙ্গেল, ও জাস্ট 2 সপ্তাহ আগে মারা গেছে। এবং ওই অভিযানে ওর ভাইও ছিল, ওর বড় ভাই।
ওর বড় ভাইয়ের সাথে আমি ক্লাইম্ব করেছি আসলে। উনি কি বেঁচে? হ্যাঁ, উনি বেঁচে ছিলেন। একটা সাডেন স্লিপে মাকালু নামে একটা পর্বত, পৃথিবীর ৫ম সর্বোচ্চ পর্বত। ও ১৯ বার এভারেস্ট ক্লাইম্ব করা ও আচ্ছা। এবং অনেকগুলা ৮,০০০ মিটারের এক্সপেরিয়েন্স সম্পন্ন। আমি বললাম যে ওর সাথে আমি ৭-৮ মাস আগে একটা ক্লাইম্ব করে এসেছি। ইভেন মাস ৩ আগে ওর সাথে আমার দেখা হয়েছে মানাসলু পর্বতে নিচে। তো এই মানে এইখানে বলা যায় যে জীবন আর মৃত্যু হচ্ছে একদম যে মাঝখানের লাইনটা ভেরি ফাইন লাইন আর কি। আপনি যখন ওই যে লাশগুলো দেখছিলেন তখন আপনার ভিতরে কোনো রকম ভয় অথবা গিল্টিনেস কাজ করছিল যে এই লাশগুলো পড়ে আছে বা তার জায়গাতে আমিও থাকতে পারি হয়তো, আল্লাহ না করো কখনো? তো এই জিনিসটা কখনো মাথায় একটুবারের জন্য কাজ করছিল? আপনি যদিও বললেন যে না আমি একটু সেলফিশ বলে একটু স্ট্রংলি চিন্তা করি, তো তবুও কি কিছুটা সময়ের জন্য এই জিনিসটা কাজ করছিল যে হ্যাঁ, ইন এ সেন্স তো তাই আসলে। আমার কাছে এখনও মনে হয় যে আমি পাহাড়ে যাই যে আমার মানে ভয়ের চেয়ে আমি বলবো আমার কৌতূহলের শক্তি অনেক বেশি। যেদিন থেকে আমি ভয় পাবো সেদিন থেকে আর পর্বতে যাব না। তা আমি যখন কোনো মাউন্টেনে যাচ্ছি আমি চেষ্টা করি যে এমনভাবে প্রিপারেশন নিতে যে যাতে মাউন্টেনটা যদি একজনও ক্লাইম্ব করে এই সিজনে সেটা যাতে আমি হই, এভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। যে আমার এটা একটা আমার খুব পছন্দের একটা লাইন আছে যে প্রায়র প্ল্যানিং প্রিপারেশন প্রিভেন্টস পুয়ার পিস পারফরমেন্স। তো এইভাবে আমি আসলে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম যেটা সাবজেক্টিভ, যেমন ট্রেনিংয়ের ব্যাপারটা আমার কাছে আছে, এটা আমার সাবজেক্টিভ, এটা আমি কন্ট্রোল করতে পারি। অবজেক্ট ডিসিশন মেকিং আমি কন্ট্রোল করতে পারি। বা আমি ওয়েদার আপডেট ভালো মতো নিয়ে যাওয়া, এটা আমি চাইলে এই জিনিসটা নিয়ে আমি যেতে পারি। আবার যে জিনিসটা আছে অবজেক্টিভ হ্যাজার্ড, যেটার উপর আমার কন্ট্রোল নেই, যে এনিথিং এক্সটার্নাল আই ক্যান নট কন্ট্রোল। পাহাড় তো এটাও শেখায়। পাহাড় তো অনেকভাবে এই জিনিসটা পাহাড়ে এই বোধোদয়টা তো সবার হয় যে মানে ইউ ক্যান নট কন্ট্রোল এনিথিং এক্সটার্নাল, কিছু কিছু জিনিস আপনি কন্ট্রোল করতে পারেন। তাই অবজেক্টিভ হ্যাজার্ড যদি চলে আসে তো আপনি একটা তুষারধসের মাঝখানে পড়ে গেছেন, কিচ্ছু করার নেই। ধরেন আমি এই বিল্ডিংটায় বসে আছি, বিল্ডিংটা ধসে পড়লো, হ্যাঁ হতে পারে, আমি কিছুই করতে পারবো না এখানে। objective, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা একটা ভূমিকম্প চলে এলো, হতেই পারে, এরকম কিছু একটা হতেই পারে। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে মানে ভয় অবশ্যই পেয়েছি। সাধারণত আমি ভয় পাই না পর্বতে। ওইবারই আমার মনে হয় যে প্রথম যে মঙ্গোলিয়ান যে ক্লাইম্বার, ওকে দেখার পরে ব্যালকনি নামে একটা জায়গা আছে তার উপরে, প্রথম আমি পর্বতে ভয় পাই আসলে। এবং হি ওয়াজ ভেরি স্ট্রং ক্লাইম্বার, এক্সপেরিয়েন্স ক্লাইম্বার, এরকম কারো একজন নেন। এবং ওয়ান অফ দ্য মোস্ট মোটিভেটেড পিপল, যে যে মাউন্টেনে যাচ্ছে সে তো আসলেই ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট মোটিভেটেড পিপল। তো তার এরকম পরিণতি একদম মাত্র 4 দিন আগে যে বেঁচে ছিল, এই পৃথিবীতে যা তপ্ত নিঃশ্বাস পড়ছিল, হঠাৎ সে থেমে গেল। এটা বলবো ইন এ সেন্স যে তখন মনে হলো যে না, আচ্ছা, যে দিস কুড টেক ইউর লাইফ, এটা আরেকবার মনে করালো আর কি। আপনি অক্সিজেন ছাড়া মানাসলুতে আহরণ করেন, উঠেন, আপনি বলছিলেন যে অনেক প্র্যাকটিস অনেক কিছু, বা আমি অক্সিজেন ছাড়া ওঠাটা আসলে তো খুব হাই রিস্কি ওই মুহূর্তে, মানে ওটা আপনি কীভাবে কী করলেন, মানে এটা কি ছিল যখন আপনি ওখানে উঠছিলেন অক্সিজেন ছাড়া, উইদাউট অক্সিজেন উঠছেন প্রতিনিয়ত, কিন্তু আপনার হাতে অক্সিজেন নেই, তখন জিনিসটা কীভাবে সার্ভাইভ করেন ওই মুহূর্তে? তো পর্বতারোহণ ব্যাপারটাই মানে পর্বতারোহণ খেলাটার অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই স্পোর্টসটার মূল মজাটাই হলো আসলে রিস্ক টেকিং, যে রিস্ক আছে বলেই হচ্ছে মানে ব্যাপারটা কি এমন যে আসলে রিস্কের জন্য মানে রিস্ক, মানে হিন্দিতে একটা কথা বলে না যে রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, এই ব্যাপারটা কি এমন নাকি? না, অনেক ক্ষেত্রে না, আমার মানে ক্ষেত্রে এরকম রিস্কের বলবো প্রতি না। ভালোবাসা ব্যাপারটা কি এমন আচ্ছা, নাকি? না, পর্বতারোহণ খেলাটার মধ্যেই আছে যে এটাকে আপনি কখনো নিরাপদ বা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন, এই জিনিসটা নেই। এই খেলাটার মূল এসেন্সই হলো আসলে রিস্ক টেকিং। এসেন্সটাই এটা, যে আপনি মাউন্টেনিয়ারিং থেকে রিস্কটাকে সরিয়ে দেন, দের ইজ নাথিং মাচ লেফট বেশিরভাগ ক্ষেত্রে। আমি বলবো না যে একদমই শেষ, সেটা বলবো না। অনেক ব্যাপার স্যাপার তো আছে, যে মাউন্টেন যে এমন একটা ল্যান্ডমাস বা এরকম একটা টেরেইন, অনেক কিছু জড়িত। যেমন এটার সাথে নিচের যে গ্রামবাসী, এরা বেশিরভাগ ভাবে এখানে এটা দেবতা, তাদের ডেইটি, দে আর প্রোটেক্টিং দ্যাম। আরও অনেক ব্যাপার স্যাপার, অনেকের জন্য পিলগ্রিমেজ, যে ক্লাইম্বারের জন্য এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ ইন এ সেন্স। কিন্তু মানে রিস্কটা সরিয়ে দিলে, আমি যদি স্পোর্টস নিয়ে বলি যে এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেটা থেকে আমি রিস্কটা সরিয়ে দিলাম,
তাহলে তো খুব বেশি কিছু নেই। থাকলো না। তো মাউন্টেনিয়ার হিসেবে আমরা যেটা চেষ্টা করি যে রিস্কটাকে মিনিমাইজ করা। তো কীভাবে সহজ মিনিমাইজ করা করতে যায়। পারি? হ্যাঁ, যে একটা হলো যে আমি ভালো ট্রেনিং নিয়ে যেতে পারি। এবার আমি যখন ভাবলাম যে আসলে আমি অতিরিক্ত সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া আমি ক্লাইম্ব করব, তখন আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলাম। মানে কতদিনের প্রস্তুতি ছিল এটা? আমি ফিরলাম আসলে অন্নপূর্ণা 1 থেকে এপ্রিলে। এরপর থেকেই 10-15 দিন একটু এদিক সেদিক মানে নানান কাজে কর্মে গেল। এরপর থেকে আমি স্টার্টেড প্রিপেয়ারিং ফর দ্য মাউন্টেন। এবং মানে এটা একটা মাউন্টেন যেটাতে আমি বলবো, আমি এমনিতে নিয়মিত দৌড়াই। এটা একদম সবচেয়ে কম দৌড়ে গেছি, কারণ আমার মনে হয়েছে যে এটার জন্য মানে আলাদা আলাদা প্রস্তুতির প্রিপারেশন দরকার নেই। দরকার। তো আমি মেইনলি ব্রিদিং এক্সারসাইজ আর যে এন্ডুরেন্স যে দম, সেটার উপর জোর দিচ্ছিলাম। কিন্তু তারপরও আমি আসলে খুব বেশি লোকজনকে চিনতাম না যে যারা সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেছে। আমার চেনার আডারে খুব অল্প 2-1 জন ছিল। বাংলাদেশে তো আপনি প্রথম। হ্যাঁ, বাংলাদেশে প্রথম, বা ইনফ্যাক্ট হয়তো আমার তো আরও অন্য জায়গায় বন্ধু বান্ধব আছে, তাদের কাছে এশিয়াও কি প্রথম বলা যায়? না না, এশিয়ায় আরও লোকজন আছে, ডেফিনেটলি অনেক লোকজন আছে। কিন্তু যত ক্লাইম্ব হয় তার বেশিরভাগ 90-95% ক্লাইম্বে আসলে অক্সিজেন অ্যাসিস্টেড ক্লাইম্ব হয়। আমার হয়তো বললাম যে চেনার রাডারে খুব বেশি লোকজন ছিল না, কিন্তু আমি নিজের মতো করে ট্রাই করছি। যে এখন তো গুগলের দুনিয়ায় অনেক হেল্প পাওয়া যায়, আর ওই যে বন্ধু বান্ধব 2-1 জন আছে, ওদের কাছ থেকেও টিপস নিচ্ছিলাম যে কীভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। তো পরে যখন আমার মনে হলো যে না, ফাইনালি আমি রেডি, এবং এরপর হচ্ছে আমার একটু কোনটা কাজ করছিল যে আসলেই হ্যাঁ এটা আমার দ্বারা হবে কি না। তো তখন আমরা একটা অ্যাক্লামাটাইজেশন বলে একটা জিনিস করি, অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানো। মানে কোনো একটা 8000 মিটার পর্বত, এগুলো তো লম্বা সময়ের অভিযান হয়, 1 থেকে 2 মাস এরকম লম্বা সময়ের অভিযান হয়। কারণ ওই যে অ্যাক্লামাটাইজেশন যে জিনিসটা বলছে, অতি উচ্চতার সাথে শরীরকে খাপ খাওয়ানো, ইটস এ ভেরি স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস। শরীরকে ধীরে 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 খাপ খাওয়াতে হয়। তো যখন আমি এই রোটেশন মানে এটা অ্যাক্লামাটাইজেশনে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3 অবধি গেলাম, এবং গিয়ে আমি এক রাত ঘুমিয়ে আসলাম ওখানটায়, এই ক্যাম্প 3-তে। তো মানে তাঁবুতে, এমন না যে আবার ওখানে কোনো কিছু থাকার জায়গা আছে, এরকম না। ক্যাম্প 3-তে একটা রাত কাটানোর পরে, কারণ মানাস্তু নামে যে পর্বত, এটার পরে বেস ক্যাম্পের পরে 4টা ক্যাম্প হয়, ক্যাম্প 1, 2, 3, 4 এরকম হয়। তো ক্যাম্প যারা অক্সিজেন অ্যাসিস্টেড ক্লাইম্ব করে, বা যারা অক্সিজেন নিয়ে, সাধারণত অক্সিজেনের নর্মালি যারা আরোহণ করে বেশিরভাগই হচ্ছে অক্সিজেন নিয়ে ক্লাইম্ব করে। তো তারা ক্যাম্প 2 পর্যন্ত রোটেশনটা করে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু লোকজন হয়তো ক্যাম্প 3 পর্যন্ত যায়। আমার ক্ষেত্রে আমি যেটা বললাম, আমার আগে থেকেই প্ল্যান ছিল, যদি আমি ক্যাম্প 3 পর্যন্ত গিয়ে এক রাত কাটিয়ে আসতে পারি, তবেই আমি ফাইনালি অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করতে যাব। তো আমার সাথে যেমন আমার ক্লাবের আর বড় ভাই আছেন, ইজ লাইক এল্ডার ব্রাদার টু মি, তানভীর ভাই। তো ওনার এটা প্রথম 8000 মিটার পর্বত, উনি অক্সিজেন নিয়ে ক্লাইম্ব করেছেন। হি ওয়েন্ট আপ টু ক্যাম্প 2, ক্যাম্প 2 আর একটু উপরে গেছেন। এরপর উনি ফিরে আসলেন। আমি ক্যাম্প 3 গেলাম, ক্যাম্প 3-তে রাত কাটিয়ে পরে ফেরত আসলাম। ওই যে ক্যাম্প 3-তে ঘুমানোর পরে আমি তখন আসলে যে রাতটা কাটানোর পরে, তখন আমি নিজেও কনভিন্সড হলাম যে না, যে এটা আমার দ্বারা সম্ভব। তো এটা ইটস এ লং প্রসেস, যে প্রিপারেশন থেকে শুরু করে এবং পর্বতে গিয়ে, এবং ওই সময় আমি যদি দেখতাম ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে বা অন্য কোনো দিকে মোড় নিচ্ছে, ঘটনাগুলো আমার ফেভারে নাই, তখন হয়তো আমি অক্সিজেন ব্যবহার করতাম। কিন্তু যেহেতু সব কিছু আমার ফেভারে ছিল প্রিপারেশনের ফেজটাতে, এখান থেকে কিন্তু মাউন্টেনে গিয়ে ওই যে বললাম এক্সটার্নাল কিছু হয়ে গেলো, হয়তো আমি ওই সময় উইন্ড স্পিড বেড়ে গেল বা এরকম কিছু হয়ে গেল, তখন হয়তো আমি অন্য ডিসিশন নিতাম। সেটা আমি নিচে থেকে, যখন আমি ফাইনাল পুষে বেস ক্যাম্প থেকে বেরোতাম, তখনই নিতাম। সেটা করা লাগেনি লাকিলি, এবং আমি সাকসেসফুলি ক্লাইম্বটাও করে এসেছি। আমি অ্যাড করতে চাই, মানে আপনি ডাক্তার হওয়া থেকে এক্সট্রা কোনো সুবিধা এই জায়গায় কিছু অ্যাডভান্টেজ নিতে পারছেন? আপনি তো বুঝেন যে শরীরের খুঁটিনাটি, আমাদের শরীরের নার্ভ কীভাবে কাজ করে, টুকটাক ডাক্তারি কথা বললেন, যেটা আমি সেটা বুঝি কম। তো এই জায়গায় কিছু অ্যাডভান্টেজটা কি পেয়েছিলেন, যে এই আপনার এভারেস্ট জার্নিতে, আপনার পর্বত আরোহী জার্নিতে? কিছু ক্ষেত্রে আমি হয়তো সুবিধা পাই, কিছু ক্ষেত্রে, সব জায়গায় না। আর দিন শেষে তো ক্লাইম্বটা আমার 2 পায়ে করতে হবে, আমার ফুসফুসের উপর প্রেশারটুকু পড়বে, আমার 2 কাঁধে জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ওই যে প্রিপারেশনের ভূমিকা বেশি আসলে বলবো। আমার দেশে তো রেজিস্টার্ড ডাক্তার এখন আমি আমি ভুল না করলে 1,30,000-40,000 আছে। তো সবাই তো আর যাচ্ছে না, বা সবাই ভাবছে না যে এটাতে করলে আমি একটু অ্যাডভান্টেজ পাবো, এরকম কিছু না। কিছু ক্ষেত্রে হয়তো আমি পাই, এবং আমার যেহেতু এটা নিয়েও মানে এটা কি হয় যে ব্যারোমেট্রিক ডিজিজ বা এই
ধরনের যে প্রবলেমগুলোতে মাউন্টেনিয়াররা পড়ে, ব্যারোমেট্রিক ডিজিজে পড়ে। তো এই জিনিসটা তো আমাদের এখানে প্র্যাকটিস না আসলে। না। আমার দেশে তো এরকম অতি উচ্চতার জায়গা নেই। ইভেন মানে আমার বন্ধু আছে পাশের দেশ ভারতের, ওর যেরকম আমার মনে আছে যে গুরসিমরান, ওর একটা ফ্রস্ট বাইট হয়েছিল অন্নপূর্ণা, যে তুষারক্ষত, যে হাত পায়ের আঙ্গুল হচ্ছে, হ্যাঁ ফ্রস্ট বাইট হয়েছিল। ওকেও খুব ভুগতে হয়েছে। যে সিভিলিয়ান যারা ডক্টর ছিলেন তারা এই জিনিসটার সাথে অ্যাকাস্টম না, কারণ এই ধরনের পেশেন্ট ডিলিংস তার নেই। তার নেই। মানে এটা খুবই অবভিয়াস যে আমি এক্সপেক্ট করতে পারি না যে তাকে এটা জানতে হবে, কারণ স্পোর্টসটা করে তো আসলে 0.00000 এরকম 1% পুরো টোটাল পপুলেশনের। যেমন বাংলাদেশে বলি যদি মাউন্টেনিয়ারিং করে, তো ইন এ সেন্স হচ্ছে আসলে বাংলাদেশেই পর্বতারোহণ করার সংখ্যাটা অ্যাক্টিভলি 50 জনও না। আমাদের দেশে তো আমরা এক্সপেক্টই করতে পারি না। এখন কাঠমান্ডুতে যেমন এই ধরনের ব্যারোমেট্রিক ডিজিজ যদি আমি বলি, যেগুলো আসলে বায়ুচাপের সাথে সম্পর্কিত আছে বা অতি উচ্চতায় যে শারীরিক প্রবলেমগুলো হয় সেগুলোর ভালো চিকিৎসা হয়। আমার যে বন্ধু ছিল ও তো ইন্ডিয়ান ছিল। তো ওর ক্ষেত্রে যেটা, ওর সাথে আমার প্রথম পরিচয় হলো অন্নপূর্ণা এক পর্বতে, ওখানে ক্লাইম্ব করতে গিয়ে ওর ফ্রস্ট বাইট হলো। আবার যখন মানাস টুতে দেখা হলো আর চার মাস পরে, তো তখন বলছিল যে ওকে খুব ব্যাক পেতে হয়েছে। তো আমি একটু জানতাম যে আসলে ভারতে এগুলার চিকিৎসা ভালো হতে পারে, কারণ মানে হিমালয়ের একটা বড় অংশ তো ভারতেই পড়েছে। এবং কিন্তু পরে জানলাম যেটা, যে সিভিলিয়ান যারা আছে, সিভিলিয়ান ডাক্তারদের মধ্যে এটার চল নেই। সেজন্য ওকে ইন্ডিয়ান আর্মি যে ডাক্তার তাদের ধারস্থ হতে হয়েছে, কারণ ইন্ডিয়ান আর্মি আবার এই কেসগুলো ডিল করে, কারণ ভারতের সাথে পাকিস্তানের বর্ডার ডিসপিউট আছে, টিবেটের সাথে বর্ডার আছে, এবং ওইটার বড় অংশ হলো গ্লেশিয়ার বা হিমবাহ। তো ওখানে যেহেতু ওখানে সৈন্যরা থাকে, অফিসার্সরা থাকে, ওরা হয়তো এই ডিজিজগুলোর মধ্যে দিয়ে যায়, ওই চিকিৎসাটা ওখানে সহজ। তো সিভিলিয়ানদের মধ্যে সেটা কম। আর আমাদের দেশে তো আমাদের তো আসলে ওই রকম অতি উচ্চতার কিছু নেই, সেটা আমি এক্সপেক্টও করতে পারি না যে আসলে এখানে এরকম কিছু পাওয়া যেতে পারে। আমি উচ্চতার কথা আসলো আমার কাছে যখন প্রথম চন্দ্রনাথ পাহাড়ে আমি উঠার পর চিন্তা করলাম যে এত উঁচু পাহাড়ে মানুষ কীভাবে ওঠে। তাও খুব সুন্দর সহজ রাস্তা করে দেওয়া আছে, 2 ঘন্টা লাগিয়ে বা 3 ঘন্টা আগে ওঠার পরে মনে হলো যে কেন যে মানুষ পাহাড়ে উঠে। তারপর থেকে আমি আর কোনো পাহাড়ে উঠিনি। কিন্তু আমি যেটা দেখলাম যে আপনার সাথে কথা, আপনি যখন প্রথম এবারে জয় করে আসলেন তারপর থেকে টুকটাক আমি দেখা শুরু করলাম আচ্ছা কীভাবে হয় এটা। আবার ডিসকভারি চ্যানেল আগে টুকটাক দেখা হয়েছিল ছোটো, তখন তো অতটা বুঝে আসতো না, কিন্তু এখন যতটুকু বুঝি তো টুকটাক ভালো লাগা কাজ করতেছে। কিন্তু এটা মানে এটা ইয়ে না যে আমি পাহাড়ে উঠবো, ভালো লাগে জিনিসগুলো, হ্যাঁ পাহাড় হয়তো বা নর্মাল পাহাড়ে ওঠার চেষ্টা করতে পারি। কিন্তু আচ্ছা, পাহাড়ে ওঠার কথা যেহেতু আসলো, যে যদি কেউ একটু নিউ কামার যে চিন্তা করে হ্যাঁ আমি এভারেস্টে উঠতে চাই বা আমি পর্বতে নিজেকে সমর্পণ করতে চাই, তো তাহলে তার ফার্স্ট অফ অল কী কী ধাপে আগাতে হবে? এটা একটা বলবো লম্বা প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস। মানে পর্বতারোহণ জিনিসটা বলবো যে দীর্ঘ এবং ক্লান্তিকর একটা প্রক্রিয়া, লম্বা সময় লাগে। এবং আমি যদি ভাবি যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠবো, যেমন অনেকগুলো সিঁড়ির ধাপ আছে এবং প্রত্যেকটা স্টেপে পা রেখে রেখে যাওয়া। মানে আমি এভাবে বললে যে আরও বেটার, যে নো শর্টকাট টু দ্য টপ। এখানে শর্টকাট নেওয়া যাবে না, যদিও মানুষ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই শর্টকাট খুঁজি। জাতিসত্তা হিসেবে বাঙালি জাতিসত্তার মধ্যে সেই প্রবণতা আর একটু বেশি যে শর্টকাট খোঁজা। এটা আমি জানি না কোনোভাবে আমাদের মধ্যে আমরা যে কোনো কিছুতেই একটু অন্য কোনো ওয়ে আছে কি না সেটা খোঁজার চেষ্টা করি। এইখানে সেই সুযোগটা নেই। সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা রেখে রেখে যেতে হবে। সেরকম হতে পারে প্রথমে দেশে পাহাড়গুলো হতে পারে, হয়তো সীতাকুণ্ড মিরসরে দিয়ে শুরু করতে পারে, ওখানে ছোটোখাটো। চন্দ্রনাথে কুড বি এ ভেরি গুড অপশন, যে ওখানটাই গেলাম, অনেকগুলা 3-4 ঘন্টার ট্রেল আছে, সেটাতে হাঁটলাম। সেটা করার পরে মনে হলো যে না, পরের স্টেপে যেতে পারি, বান্দরবানের ট্র্যাকগুলো করা যেতে পারে, 3-4-5-6 দিনের যেরকম ট্র্যাক আছে সেগুলো করলাম। এরপরে সেখানে একটু কনফিডেন্স গেইন হওয়ার পরে যাওয়া যেতে পারে দেশের বাইরের হাই অল্টিটিউড ট্র্যাকে। আমাদের তো এরকম হাই অল্টিটিউড এরকম জায়গা নেই, তো সেটার জন্য হয়তো পাশের দেশ ভারতে সান্দাকফু ফালুটা একটা খুব ভালো অপশন হতে পারে, খুব কম খরচে যাওয়া যেতে পারে। কারো যদি এখন সে অ্যাক্সেসিবিলিটি না থাকে,
হয়তো নেপালের কোনো একটা হাই অ্যালটিটিউড ট্র্যাক, সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে, অন্নপূর্ণা সার্কিট হতে পারে, এরকম কোনো একটা ট্র্যাক। এবার ধীরে ধীরে আরেকটু হায়ার মাউন্টেন, 5,000 মিটার, 6,000 মিটার, 7,000 মিটার, এরকম আচ্ছা, করে যাওয়া। বাংলাদেশে তো এগুলোর টিচিং হয়, আছে তো সম্ভবত। আপনি খুব যে বলবো আমি প্রথাগত ইনস্টিটিউশন সেটা নাই, যেটা করা হয় যে ক্লাব ভিত্তিক অনেকগুলা ট্রেনিং হয়, ক্লাব ভিত্তিক, অনেকে আবার কমার্শিয়ালিও করেন। তো আমার যেমন নিজের ক্লাব ভার্টিক্যাল রিমার্সের যেমন যে ওয়ার্কশপ করে সেটা আমি করাই। আমি এবং আমার সাথে শুধু আমি করালে বলাটা উচিত না, আমার সাথে আমার ক্লাবের যারা মেম্বাররা আছেন আমরা একসাথে মিলে সেই ওয়ার্কশপটা করাই। সেটা একদিনের বেশিরভাগই ওয়ার্কশপ হয়। অন্য অনেকে হয়তো একটু বড় ক্যাম্প করাচ্ছে, 2-3 দিন, 3 দিন এরকমের ক্যাম্প করাতে পারে। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে ক্লাব ভিত্তিক করা হয়ে থাকে। কিন্তু স্পেসিফিকলি একদম মাউন্টেনিয়ারিংয়ের যে কোর্স, বা যেমন আমি যেরকম কোর্স করেছি মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, যে আমরা বিএমসি বলি, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, সেটার জন্য যে ইনস্টিটিউশনালাইজড কোনো আমাদের দেশে এরকম কোনো বডি নাই, যে এরকম ইনস্টিটিউশন নেই আর কি। তো আমার ক্ষেত্রে যে আমি করেছি সেটা ভারতের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, উত্তরকাশীতে, উত্তরাখণ্ডের উত্তরকাশী, বা আমাদের কাছেই বলা যায় আছে দার্জিলিংয়ে, যেহেতু দার্জিলিং আমাদের থেকে ইন এ সেন্স খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আছে, অরুণাচল প্রদেশে ইনস্টিটিউট আছে, মানালিতে ইনস্টিটিউট আছে। এগুলাতে অ্যাভেল করা সহজ। এগুলো 28 দিনের কোর্স হয়, 3টা ধাপে মানে এটাকে ভাগ করা হয়। প্রথমে রক ক্রাফট, যে শৈলারোহণ, রকে কীভাবে উঠতে হয় সেটা শেখানো হয়। এরপরের ধাপে করা হয় হচ্ছে আইস ক্রাফট, কীভাবে শক্ত বরফে ক্লাইম্ব করা যেতে পারে। ফাইনালি স্নো ক্রাফট। তো আনলাকিলি আমাদের দেশে এইটার কোনোটাই, আমাদের ওরকম সলিড রকও নেই, আমাদের গ্লেশিয়ার নেই যেখানে আইস বা স্নোক্রাফট করানো সম্ভব। তো ওই ইনস্টিটিউশনাল ব্যাপারটা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু হয়তো ক্লাব ভিত্তিক ব্যাপারগুলো করা যেতে পারে। ধরুন আপনি যখন শুরু করলেন, যখন থেকে চিন্তা করছেন আমি করবো প্রফেশনালি, তখন আপনার ধাপগুলো কি ছিল, কীভাবে আপনি এগোলেন? ওকে, আমার ক্ষেত্রে ওই যে আমি ট্র্যাক করতে শুরু করলাম। একাকী, মানে তখন কি কোনো সঙ্গী ছিল, আপনার বন্ধু বা পরিচিত কেউ, কারোর সাথে আপনি তখন শুরু করলেন এমন কিছু? হ্যাঁ, না, বন্ধুদের সাথে প্রথম দিকে তো অনেক বন্ধুদের সাথে গেছি, তো সেজন্য হয়তো একটু বেশি ব্যাক পেতে হতো। যে আমি তখন ভাবতাম যে বন্ধুদের নিয়ে যাব, সেজন্য একটু অনেক বেশি ব্যাক পেতে হতো। যে আমি প্রথম আমার মেডিকেলের বন্ধুবান্ধবদের সাথে গেছি, তো মেডিকেলের বন্ধুবান্ধবদের হয়তো ওই ব্যাপারটুকু ছিল না, যে আমার মধ্যে যে অ্যাডভেঞ্চারের নিয়ে এনথুজিয়াজমটা ছিল সেটা হয়তো ওর মধ্যে ছিল না। সে হয়তো ঘুরতে গেছে এরকম। আমার এরকম হয়েছে, আমার বন্ধুদেরকে নিয়ে আমি জাদিপাই গেছি, কেওক্রাডাঙ্গার পরে একটা ঝর্ণায়, এবং ওরা বলেছে যে আর যেখানে যাস আমাদেরকে বলিস, কিন্তু বান্দরবানে আর যেতে বলবি না। মানে ফিজিক্যালি এক্সস্টিং ছিল, কিন্তু আমি হয়তো সেটা উপভোগ করেছি, ওরা উপভোগ করেনি, সেটা হতেই পারে। পরে আমি যেটা ভাবলাম যে আমি শুধু বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গেলে আমার ঘুরতে যাওয়া হবে না, বা আমি এভাবে ট্র্যাক করতে পারবো না, বা পাহাড়ে যাওয়া এভাবে হবে না। আমার তখন মাথায় আসলো যে ঘুরতে ঘুরতে যেসব বন্ধু হবে, তো আমি সেই দিকে মনোযোগ দিলাম। ঘুরতে ঘুরতে যেসব বন্ধু হলো, এবং পরে দেখা গেলো ঘুরতে ঘুরতে আসলে যেসব বন্ধু হয়েছে, এটা তো ওই যে এই বন্ধুত্বটুকু পাহাড়ে হয়েছে, তো পাহাড়ের বন্ধুত্ব হলো কমফোর্ট জোনের বাইরের বন্ধুত্ব, এই বন্ধুত্ব অনেক দিন টেকে। পরে আমি আসলে অনেক বেশি ট্রাভেল করতে বা পাহাড়ে যেতে শুরু করলাম, ঘুরতে ঘুরতে যেসব বন্ধুত্ব হলো। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সেটার চেয়ে এটাতে আসলে আমি বলবো যে আমি নিজে হচ্ছে অনেকভাবে ওদের কাছে কৃতজ্ঞ, যে আমার ঘুরতে ঘুরতে যেসব এটাকে বলা যে তুমি বেরো, পথই তোমাকে পথ দেখাবে। একদম ইন এ সেন্স তাই। মানে এটা এভাবেও বলতে পারি যে ইনিশিয়ালি আই ওয়াজ অ্যাকচুয়ালি লার্নিং হাউ টু ট্রাভেল, আচ্ছা, যে কীভাবে ট্রাভেল করা যায়। দেন আই ওয়াজ ট্রাভেলিং টু লার্ন। এই জার্নিতে তো আপনি অনেক কিছু শিখছেন, মানে প্রকৃতি তো আপনাকে অনেক কিছু শিখাইছে, মানুষ শেখাইছে, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানসিক সমস্যাগুলো এখান থেকে আপনি পার করে আপনি গিয়েছেন। তো আপনার এখন মনে পড়ে যে ওই সময় সবচাইতে কোন বিষয় সবচেয়ে ট্রমাটাইজ ছিলেন, যে এখন মনে হয় যে খুব নর্মাল বিষয়, এটা আসলে এতটা চিন্তা করার মতো ছিল না, বা মানে কী শিখলেন এই জার্নি থেকে? মানে একদম টপে যদি বলা, টপ 3টা বিষয় আমি শিখছি এরকম বলা হয়। একটা হলো যে সবচেয়ে যে জিনিসটা বেশি শিখছি, যে একটা মানে সেটা আমি যদি পাহাড়ের ক্ষেত্রে বলি, যে একটা সেলফ ডিসকভারি,
আপনি তো অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন, যখন পাহাড়েই যাচ্ছেন ইউ আর ফেসিং ভেরি ডিফারেন্ট চ্যালেঞ্জেস, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস মধ্যে আপনার ইন এ সেন্স অফ যে একটা আইস ওয়াল সেটা ক্লাইম্ব করতে হবে, হঠাৎ করে প্রকৃতি বিগড়ে গেল, এতক্ষণ সব ঠিকঠাক ছিল, সব অনুকূলে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এই ডিফারেন্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে যেতে আপনার একটা সেলফ ডিসকভারি হয়, এবং পরে আপনি জানতে পারেন যে আসলে যখন আপনাকে খুব টাফ কোনো সিচুয়েশনে, আপনি সেটা সমতলও হইতে পারে, যখন ফিরে আসলেন ওটার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনি জানেন যে ওইরকম টাফ চ্যালেঞ্জের চেয়েও বেশি টাফ সময়ের মধ্য দিয়ে তো আমি গেছি, সেটা ওভারকাম করা গেলে এটাও নিশ্চয়ই দেয়ার আর সাম ওয়ে আউটস। এইটা একটা। সেকেন্ড বলবো মিনিমালিজম শিখেছি আমি, যে কত কম অল্পতে অল্পতে তুষ্ট থাকা যায়, এটা করা যায়। কত কম ইম্প্যাক্ট ফেলে পৃথিবীতে বাঁচা যায়। এটা তো ইন এ সেন্স যে আমি জাস্ট বাই লিভিং মাই লাইফ, মানে আমি তো পৃথিবীর ক্ষতি করছি ইন এ সেন্স, যে আমি কার্বন ইমিট করছি আমার লাইফস্টাইলের মধ্যে। আমরা তো খুব কার্বন ইন্টেন্সিভ একটা লাইফস্টাইল লিড করছি, যে যতই বলে আমি যত কমফোর্ট তত কার্বন আমি ইমিট করতেছি, যে জাস্ট বাই লিভিং মাই লাইফে আমি করছি। তো আমি একটু চাই যে কম ইম্প্যাক্ট ফেলে মানে পৃথিবীতে বাঁচতে, সেটা চেষ্টা করি আমি যদ্দূর পারি। অনেক ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি সেটা করার। আর এই দুইটা ছাড়া আর আমি বলবো আরেকটা বড় শিক্ষা হলো যে কমফোর্ট জোনের বাইরে গেলে, যে আমি যখন ট্রাভেল করছি সেটা তো আমার চেনা জায়গা না, তো কমফোর্ট জোনের বাইরে গেলে যে মানুষ চিনতে পারা যায়, যে মাউন্টেনে বা এরকম কমফোর্ট জোনের বাইরে যে ইনার মাইসেলফটা বেরিয়ে আসে একটা মানুষের। তো সেইটা জিনিসটা মনে হয় যে এই জিনিসটা চলতে চলতে শেখা, সেটাও মনে হয় খুব হেল্প করেছে, যে মানুষ চিনতেও হেল্প করেছে, যে এখন কমফোর্ট জোনের বাইরে গেলে একটা মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে, সেই জিনিসগুলো, এইগুলোই মনে হয় সবচেয়ে বড় শিক্ষা। আপনি বললেন যে আপনি মিনিমাইজ খুব মানে অল্পতে তুষ্ট থেকে কীভাবে জীবনযাপন করা যায় এটা শিখছেন, আর বাদ বাকি তো দুটো কথা বললেনই। টাকা পয়সার সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন? মানে এখন মানে ধরেন যখন আপনি শুরুর দিকে হয়তো ক্রাইসিস গিয়েছিল ফিনান্সিয়ালি, যে এই জায়গাতে কেউ খরচ করতে আসবে না, আপনি হয়তো একটা বিজনেস করতে গেলেন, কেউ না কেউ আপনাকে হেল্প করবে, কিন্তু এটা তো একদম মানে বাংলাদেশেই জন্য তো বলবো যে পাগলামি, মানে কোনো স্পন্সরশিপও আসবে না, হয়তো এখন আসছে বা তখন সেই সময় তো আসবে না। তো ওই সময় আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা কী ছিল? আজকে টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কেমন? মানে সাইকোলজিটা, এই দুই ক্ষেত্রে সাইকোলজি কতটুকু চেঞ্জ হয়েছে এখন? ইন এ সেন্স তো টাকা পয়সার সাথে আমার মনে হয় একটা কন্ট্রাডিক্টরি রিলেশনশিপ আছে আমার, যে পোলস অপোজিট, আমরা দুজন দুই প্রান্তে আছি। কেমন বিষয়টা একটু এক্সপ্লেন করবেন? আমার ক্ষেত্রে আমি যেটা ভাবি যে মানে ওই যে আমি বললে আমি সবসময় ভাবি যে ওয়েলথ ইজ নট মনিটারি অল দ্য টাইম। তবে হ্যাঁ, টাকা পয়সা অবশ্যই দরকার, ইন এ সেন্স যে আমি তো চাই না যে কারো কাছে হাত পাততে, সলভেন্সিটুকু চাই। হ্যাঁ, কিন্তু আমার অনেক বেশি জিনিসপত্র দরকার না, যেটা আমার চেয়ে যে মানে আমার প্রয়োজনের চেয়ে বেশি। যে শাস্ত্রে বলে অনেক সময় যে বিষয় বিষ। জালাউদ্দিন রুমি এটা সুন্দর করে বলে যে অতিরিক্ত সব কিছুই হলো বিষ, সেটা ভালোবাসা হোক কিংবা বিষয় বিষ আর কি। হ্যাঁ, একদম তাই। আমি তো সেইটা চাই না, আবার কারো কাছে আসলে হাত তো পাততে চাই না, তার মধ্যখানে যেটা অবলম্বন করা যায় আমার। এবং মানে আনলাকিলি আমি যে স্পোর্টসটার সাথে জড়িত সেটা অনেক বেশি এটার সাথে অর্থের যোগানের একটা বড় একটা সম্পৃক্ততা আছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে এই জিনিসটা ম্যানেজ তখন কীভাবে ম্যানেজ করতেন, এখন কীভাবে ম্যানেজ হয়? এভারেস্টের আগ পর্যন্ত আমি যদি বলি, মানে সেটা 2024 সালের মার্চ পর্যন্ত। এর আগে আমি যত অ্যাডভেঞ্চার করেছি, মানে আই ডিড সাম অ্যাডভেঞ্চার্স, এর মধ্যে বেশ ভালো কিছু অ্যাডভেঞ্চারও করেছি। তো সেগুলো সব নিজের পয়সায় করেছি। অনেকগুলা পর্বতে গেছি, অনেক ছোটোখাটো অ্যাডভেঞ্চার করেছি, সব আমি নিজের পয়সায় করেছি। সেটা 64 জেলা হাঁটা হোক, সেটা আমাদ আবলামের মতো পর্বত, সেটা তো প্রায় 6 লাখ টাকার মতো লাগে, 6-7 লাখ টাকার মতো লাগে। সেটা আমি যে চাকরি বাকরি করে বা ডাক্তারি পেশা থেকে যে ইনকামটা হচ্ছিল, ওই যে আমি যেহেতু বললাম অনেক আগে থেকে প্র্যাকটিস করছি যে কত কমে সে লাইফটা লিড করা যায়। যখন একটা সময় আমার মনে আছে আমরা মেডিকেল কলেজের বন্ধুরা একসাথে মিলে খুব রেস্টুরেন্টে খেতে যাবার একটা চল ছিল আর কি, তো সপ্তাহে 1 দিন 2 দিন খেতাম। তো যখন থেকে মানে বান্দরবান যখন থেকে মাথায় জাঁকিয়ে বসলো,
এবং তখন থেকে আমি এটা বাদ দিলাম। যাওয়াটা কমে গেল, একদম হ্যাঁ, বন্ধই হয়ে আমরা গেল। 4 জন 5-6 জন খেতে গেলে 6 জন, তখন তো এত বেশি টাকা লাগতো না। 6 জন খেতে বসলে, একটা রেস্টুরেন্টে খেতে বসলেই 1000-1200 টাকা চলে যায়। ওই 1000-1200 টাকা দিয়ে বান্দরবানে তো 5-6 দিন থাকা যায়। হুম। যখন থেকে এটা হিট করতে শুরু করলো, আমি জিনিসটা স্টপ করে দিলাম। আচ্ছা। তো এইভাবে এবার আমি জানি হচ্ছে আমার কি লাগবে আসলে। আমি আসলে ঈদে কি চাই? ঈদে কি আমার খুব দামি কাপড়-টাপড় চাই? নাকি ওই সময় ঈদের সময় আমি বান্দরবান গেলে আমি খুশি থাকবো? তো আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম হ্যাপিনেস যে তো আপনার আসলে হ্যাঁ, পাহাড় দিন হ্যাঁ, শেষে। তো আমার পরে আরে আমার মানে আমি তো লাকিলি আমি নিজের মানে শহরে থেকেই পড়াশোনা করেছি, নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করেছি। আমার তো একদম বাড়ি ফেরার তাড়া ওই জিনিসটা নেই। হ্যাঁ। আমি তখন এই যে বড় ছুটিগুলা আসলে পাহাড়ে কাটাতে শুরু করলাম। এবং ওই যে বললাম তখন হয়তো ফ্যামিলি থেকে 2000-3000 টাকা দিচ্ছে, যেটাতে ঈদের শপিং করতে হচ্ছে। আমি ভাবছি যে এই টাকা দিয়ে তো আমি বান্দরবানে যেতে পারি। আচ্ছা। আমি সেটা করতে শুরু করলাম। তো ওই যে 2024 সালের মার্চ পর্যন্ত সব যাই করেছি সমস্ত কিছু সব নিচে। নিজের পয়সায়। কিন্তু যখন এভারেস্ট আসলো, তো এভারেস্ট 8000 মিটার পর্বত, অনেক টাকা লাগে ক্লাইম্ব করতে গেলে। আবার যেহেতু এভারেস্ট সেটা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু, একদম হাইয়েস্ট প্ল্যানেট অন দ্য আর্থ, সেটা নিয়ে একটু যে বললাম যে লোকের আগ্রহ বেশি। আবার এভারেস্ট তো একটাই, আর দ্বিতীয় এভারেস্ট নেই। সেটা নিয়ে আবার সেটার বিধিনিষেধ, সেটা ঘিরে যে খরচ সেটাও বাড়তি। তো এভারেস্টের সাথে আমি আবার আরেকটা প্ল্যান করলাম যে লোৎসে আরেকটা 8000 মিটার। হ্যাঁ, সব দুটো মিলেই একসাথে। যখন 45-50 লাখ টাকার একটা ফিগার দাঁড়িয়ে গেল, তখন সেইটা আসলে আমার যে জমানো পয়সা সেটা দিয়ে আর হলো না। তো তখন হচ্ছে আমি এবার স্পন্সরশিপ, বেশ কিছু পয়সা স্পন্সরশিপ থেকে এসছে, কিছু ক্রাউড ফান্ডিং, নিজের সেভিংস, কিছু লোন, সব মিলে ফাইনালি চলে গেলাম। এরপর আসার পরও যে ঠিক আছে এখন আমাকে হয়তো কিছু লোকজন জানে, স্টিল খুব মুশকিল। এখন লোকজন জিজ্ঞাসা করে, আগে জিজ্ঞেস করতো যদি কোনো কারণে কারো কাছে অ্যাপ্রোচ করা হলো যে স্পন্সরশিপের জন্য, তখন বলা হতো যে এভারেস্ট কেন যাচ্ছ না। এখন আমি সেটা অন্য যে মাউন্টেনই বলে, আমাদাবলাম বলি, হোয়াট এভার, সাধারণের কাছে তো এভারেস্টটাই পরিচিত। পরিচিত, এটা খুব স্বাভাবিকও। তখন জিজ্ঞাসা করা হতো এভারেস্ট কেন যাচ্ছ না। এখন আমি যখন বলছি যে এভারেস্ট থেকে আসার পর আমি মানাসলু যাব বা অন্নপূর্ণা যাব, আচ্ছা এভারেস্ট তো ক্লাইম্ব করে ফেলেছো, আর তো দরকার নেই, এখন কেন আবার। তো ওই আবার এখন শূন্য থেকে কাইন্ড অফ শুরু করতে হয়। এখন একটু হয়তো ইজিয়ার, কিন্তু এখন ব্যাক পেতে হয়, যেহেতু আপনাকে চেনে এখন এখন আবার স্টিল এখন ব্যাক পেতে হয় আর মানে কি। ব্যাপারটা এমন যে আমরা বলিউডের বিষয়টা কথা বলে থাকি যে ওখানের মধ্যে ওই ইয়েটা বেশি যে এটাকে এটা কি হবে যে বলে ওরা যে সম্ভবত যে এক মানে ধরেন সালমান খানের বাবা রাইটার ছিল, তো ওটাকে ওরা নেপোটিজম বলে। তো ওটা একটা ব্যাখ্যা করছিল সম্ভবত, এটা কে করছিল এই মুহূর্তে মনে পড়তেছে, সম্ভবত রণবীর কাপুর না কি জানি কথাটা বলছিল সম্ভবত। সে বলছে যে শাহিদ কাপুরের কথাটা বলছে যে কারো স্ট্রাগল শুরু হয় বিএমডাব্লিউ থেকে, কারো স্ট্রাগল শুরু হয় সাইকেল থেকে, স্টিল না স্ট্রাগল করতে হয়। তো আপনার ব্যাপারটা এমন যে আপনি তখন শুরুতে আপনি কেউ চিনতো না, তখন আপনি এভারেস্টে যাবেন বলে এটা কিছু করা যেত, কিন্তু এখন এভারেস্ট আসার পর এখন তা এটা স্ট্রাগল একটু বেড়ে গেছে বলা যায়। এখন পরিচিত চেহারা নিয়ে আপনি স্ট্রাগল করতে হচ্ছে। হ্যাঁ, এটা থাকবে, এটা আমি মেনেও নিয়েছি আসলে যে মানে আমি এভারেস্ট, এখন লোকে বলে যে এভারেস্ট তো ক্লাইম্ব করে ফেলছে, অন্যগুলো তো সহজ। বিষয়টা তো এমন না। আমি না। এভারেস্ট 8848 মিটার উচ্চতা, 29035 ফুট উচ্চতা, আমি তো আবার সমুদ্র সমতলেই, একদম সমুদ্র সমতলে 0 ফিটও নেমে এসেছি। পরের অভিযানটা যখন আমি যাচ্ছি আবার, সেটা সে তো আবার শূন্য থেকেই হ্যাঁ শূন্য থেকে আমার নিচে থেকে ক্লাইম্ব করতেছে। আমি তো এভারেস্টের চূড়ায় বসে নেই, ওখান থেকে অল্প একটু নেমে আবার পরে চূড়াটায় চলে যাবো। গেলাম, এরকম তো না বিষয়টা। আপনি একদিকে ডাক্তার, ডাক্তার মিন্স আমরা বুঝি জীবন বাঁচায়, যারা জীবনের সাথে মানে মানুষ আল্লাহর উপর যাকে বিয়ে করে যে আল্লাহ তো ওনার উপরে কেউ নেই, কিন্তু তার পরবর্তী বিশ্বাস করে যে ডাক্তার তার তার কাছে গেলে উনি হয়তো বা কিছুটা সুস্থ বোধ করবেন। তো এই পেশায় আপনি আছেন, তারপরে পর্বতারোহী একদমই ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই আপনার ভিতর ডাক্তার সত্ত্বেও কাজ করে, পর্বতারোহী, এই দুই সত্তার ভিতরে কখনো দ্বন্দ্ব হয়? ডাক্তার তো বলে যে না ভাই তুমি এটা করো না, আমার এটা তো এইভাবে লজিক্যাল, এটা তো এইভাবে ক্ষতিকর শরীরের জন্য, ইফেক্ট আনবে। তারপর ওই পর্বতারোহী নিশ্চয় লজিক দেয় যে না এটা আমার দরকার, এটা করলে আমার হ্যাপিনেস। এটা আসলে কীভাবে, এই দ্বন্দ্বটা আপনি কীভাবে মেটান আসলে? এটা তো আজীবনের দ্বন্দ্ব আমার, অনেক বছর ধরেই ফেস করছি এটা। এবং যখনই মানে আমার এই অ্যাডভেঞ্চারার, আমি পর্বতার হয়েছে অ্যাডভেঞ্চারার শটটা,
আর চিকিৎসক সত্তা, এই দুইটার মধ্যে যখন আসলে এই যে কলিশনটা হয়, তখন আমি আসলে ওই যে নিজেকে প্রশ্ন করি যে আমি আসলে কি চাই। তখন আমি যে প্রত্যেকদিন সেম কাজটা আমি দিনের পর দিন, আমাদের জীবন তো এরকম যে আজকে যেমন আজকে মঙ্গলবার, মঙ্গলবারের পর বুধবার, বুধবারের পর বৃহস্পতিবার, একই কাজে পুনরাবৃত্তি করব, নাকি আমার নতুন কাজ করব যেটা আমাকে আনন্দ দেবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার অ্যাডভেঞ্চারের সত্তাটা জিতে যায় এবং অনুযায়ী কাজ করার চেষ্টা করি। এবং এই দ্বন্দ্বটুকু মনে হয় আজীবন থাকবে আর কি। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আচ্ছা এটা আমার তো চাকরি বাকরিতে ফেরা দরকার। যেমন কোভিডের সময় আমি কাজকর্ম করেছি, আমি মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, আবার কোভিডের সময় চাকরি বাকরি করলাম, আবার একটা লম্বা সময়। ওই সময় আমি বুঝতে পেরেছি যে এই টাইমটাই মানে অ্যাডভেঞ্চারের অনুকূলে না আর কি। ওই টাইমটা যে তার একটু অন্য কিছু আমার জন্য অপেক্ষা করছে, তখন সেদিকে মনোযোগ দিয়েছি। তো এই জিনিসটা থাকবে আজীবন। আপনার পরিবার এই জিনিসটা নিয়ে কতটুকু, মানে এখন এভারেজ জয় করছেন, অবশ্যই হ্যাপি হওয়ার কথা, তো তার আগ পর্যন্ত আপনাকে এটা নিয়ে কীভাবে ট্রিট করতো? আপনার এই পর্বত তাদের দৃষ্টিকোণ থেকে এটা পাগলাম, একদম একদম। হ্যাঁ, তো তারা এই পাগলামোটাকে কীভাবে দেখতো আসলে? যেটা হয় যে প্রথম দিক থেকে যে মানে মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি, তো মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে আমি হয়তো মানে পর্বতে যাচ্ছি, তো আরেকটু পরে থেকে যখন মেডিকেল স্টুডেন্ট, তখন আমি দেশের পাহাড়ে যাচ্ছি, লম্বা সময় থাকছি না, ঈদের ছুটিতে থাকছি না, পূজার ছুটিতে থাকছি না, কারণ আমার তো মানে ছুটি তো এত বেশি নেই। আমি বড় ছুটিগুলো কাজে লাগাচ্ছি, যে পাহাড়ে যাচ্ছি। তখন খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত বাবা মায়ের মাথায় থাকে যে আচ্ছা মানে খারাপ সঙ্গে পড়লো কিনা, কি হচ্ছে, যেহেতু আমি একটা লম্বা সময় আবার আউট অফ নেটওয়ার্ক থাকছি। তো এই জিনিসটা তো হয়। আমি যেটা আমি মিনিমাইজ করার চেষ্টা করলাম আমার মতো করে। আমি ভাবলাম যে আমি যাদের সাথে যাই তাদেরকে পরিবারের লোকজনের সাথে ইন্ট্রোডিউস করতে শুরু করলাম। তখন লাইক দে স যে দে আর গুড পিপল, যে এদের সাথে গেলে তো আমার সন্তানের ক্ষতি হবে না। এবং মোস্টলি আমি যাদের সাথে ঘুরি এখনও একটা লম্বা মানে একটা বড় পোর্শন হলো সিনিয়র ভাইরা, এরা আমার সিনিয়র ভাই। তো কেন যায় না, আমার সিনিয়রদের সাথে ভালো বন্ধুত্ব হয়, অথবা জুনিয়র। বেশিরভাগ একই ক্ষেত্রে এই জিনিসটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, এটা আমি ফিল করি। এটা মনে হয় এইরকম এই কারণে যে আমরা যেই বয়সের তাদের সেই একই বয়সের বন্ধু, তারা বুঝে না আমাদের ভাবনাটা কি। এই ভাবনাটা বুঝবে হয়তো বড় কেউ, যে আমার চেয়ে 10 বছর 5 বছরের বড়, যে এই সময়টা পার করে আসছে, এখন সে বুঝতে পারে যে হ্যাঁ তার সাপোর্ট অন্তত তার থাকা দরকার। সে বড় ভাই সে মাথায় হাত রাখে, গলা পিঠে হাত রাখে, বলে হ্যাঁ করতে থাকো। আর ছোট যে উৎসাহ বোধ করে আপনাকে দেখেছে, হ্যাঁ বাবুর ভাইয়া পাহাড়ে চড়ে আমিও চড়তে চাই, তো এর মাঝখানে আপনার বন্ধু তারা বলবো যে না এটা তো পাগলাম, বিকজ তাদের থটটা একই সাথে হলো, থটটা হয়তো বা চেঞ্জ, যে তারা চিন্তা করতেছে আমি টাকা কামাবো, ডাক্তারি করতেছি, যে এখন আমি চেম্বারে বসবো, আমি কেন এইসব পাগলাম করতে যাব, জীবন কেন প্রতিহিত ঝুঁকিতে নিতে যাবো, ব্যাপারটা কি এমন কিছু কিনা? অনেক ক্ষেত্রেই দেয়। এবং মানে এখন আমার অন্য কোনো বন্ধুকে যদি বলা হয় যে তোমার কাছে 45 লাখ টাকা দেওয়া হলো, তুমি কি করবা, তো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কেউ ভাববে একটা ফ্ল্যাট কিনবে, ব্যবসা করবে, গাড়ি কিনবে, বা হয়তো এমন কিছু একটা করবে যে হয়তো কোনো একটা ওয়েলথ, একটা সম্পদ তৈরি করবে, অথবা ওইটা থেকে ইনকাম জেনারেটিং কিছু একটা করবে। তো এবং ওর জায়গায় তো ও আসলে ভুল না, একদমই পারফেক্ট ওর চিন্তা ভাবনা। আমার কাছে মনে হয়েছে যে না, আমার এইটা আমাকে বেশি তৃপ্তি দিবে, আমি সেটা করছি। আর যারা সিনিয়র বা এরকম বন্ধুদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে যারা পাহাড়ে যায়, দে হ্যাভ মেড সাম কাইন্ড অফ স্যাক্রিফাইসেস জীবনে, কোথাও না কোথাও স্যাক্রিফাইস সাম কাইন্ড অফ। এবং আমি যেটা যে কানেক্ট করাটা, এদের সাথে কানেক্ট করাটা সহজ কেন, উই আর ইন দ্য সেম ওয়েভলেংথ, আমাদের ওয়েভলেংথ সেম, উই শেয়ার দ্য সেম প্যাশন, সেম গোল বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, আমি দেখলাম আপনার কথা আমার যতটুকু, মানে আমি যেহেতু লেখক মানুষ, লেখক কখনো বন্ধুত্ব খুব একটা ভালো হয় না। মানে এক লেখককে ঈর্ষা করে, তাহলে বলে যে ওই লেখক পচা লিখে, ভালো লিখে না। অন্য পেশা তো মোটামুটি সিমিলার, কিন্তু যারা পর্বত আরোহী, আমি বুঝতে পারলাম যতটুকু কাইন্ড অফ অল্প সময়, যে তারা আবার এমন না, তাদের ব্যাপারটা খুবই ভিন্ন। মানে ঠিক আছে যে তারা একসাথে চলতে পছন্দ করে, একসাথে এই বিশেষ করে যে পাহাড়ি জার্নিটাকে, পর্বতারোহীটাকে। আপনাদের জায়গাটাকে একটু আমার কাছে মনে হয় তারা একটু খুব ফ্লেক্সিবল। সব ক্ষেত্রে সঠিক সেটাও বলবো না, কারণ এখন মানে ঈর্ষা রেশারেশি এসব তো আসলে সব জায়গাতেই আছে, এটা মানুষের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে। এখন আমার দেশের তো
কেন যে প্রকৌশলী বা আমার দেশের রাজনীতিবিদ বা আমার দেশের ডাক্তার বা আমার দেশের চাকরিজীবী, আমি কেন ভাবছি যে ও কেন দুর্নীতিবাজ বা ও কেন দুর্নীতি করছে? কারণ আমরা তো সবাই একই সমাজ থেকে উঠে আসি। কেন আমার লেখকদের মধ্যে কেন রেষারেষি? তো পর্বতারোহী তো একই সমাজ থেকে উঠে আসছে, ওর মধ্যেও সে হ্যাঁ, বড় হচ্ছে, সেটা, হ্যাঁ। আপব্রিঙ্গিংটা তো সেম। একটা জায়গায় তো সবাই সমান্তরালে আছে, তারপর এক একজন এক এক দিকে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমি বলবো না যে সেটা নেই, আছে, যেহেতু যে মানুষ বা অনেক ক্ষেত্রে আছে। কিন্তু আমি আবার এটাও ভাবি আমাদের কমিউনিটিটা খুবই ছোট আসলে, ছোট কম একদমই ছোট। বাই নেম আমরা অলমোস্ট সবাই সবাইকে চিনি আর কি, এবং নতুন কেউ আসলে তাকেও চিনি যে ভালো করছে, এরকম আমরা চিনি সবাই সবাইকে। তো ওই ওই জিনিসগুলো থাকে, কিন্তু স্টিল আমি বলবো যখন আমরা একটা টিম ফর্ম করছি বা যখন আমার মধ্যে ওই কমিউনিটির বোধটুকু তৈরি হলো যে আমরা একটা কমিউনিটি, হোক সেটা ছোট্ট, ওইটা হয়তো একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা ছোট্ট অংশ, যখন আমি একটা টিম ফর্ম করছি, ওর এক্সপার্টিসটাও তো আমার কাছে আমার জন্য সম্পদ। আমি যখন তানবীর ভাইয়ের সাথে যাচ্ছি, তো ও যেটা জানে, হয়তো আমি একটা জিনিস যেমন চিকিৎসার দিকটা আমি হয়তো ওকে হেল্প করতে পারছি, কিন্তু ও আরেকটা জিনিস ভালো জানে, হয়তো উনি যেটা হতে পারে যে কমিউনিকেশন আর একটু বেটার, ও আরেকটা জায়গায় আমাকে হেল্প করতে পারছে। যে তো এই যখন আমরা টিম ফর্ম করি, ইন এ সেন্স তো আসলে ওর এক্সপার্টিসটাও আমি পাচ্ছি, আমার নলেজটুকু আমি বাড়ছে। এখন নলেজ যে দিক থেকে আসুক না কেন, সেটার নেয়ার মতো যদি অ্যাকসেপ্টেন্স বা এই মেন্টালিটি আমার থাকে, এটা তো আমাকে উপকৃত করবে যে অ্যাঙ্গেল থেকে আসুক না কেন। তো এই মাইন্ডসেট থাকাটা ইম্পর্টেন্ট আর কি। এবং ওর এক্সপার্টিসটা পেলে তো দিন শেষে আমার লাভ, এই পুরো কমিউনিটির লাভ। আচ্ছা, আপনি পাহাড়ে ওঠার আগ পর্যন্ত পাহাড়ে ওঠা মিনে ধরেন যে ধরলাম যে এভারেস্ট, একদমই এটাই ধরলাম, মানুষ যদি এটা বুঝে যে তার আগের মানুষটা এখন এভারেস্ট ওঠার পর নট অনলি নেম ফেম এটা না, মানে ওঠার পর আপনি ব্যক্তি মানুষ হিসাবে তার ওঠার আগের মানুষটা এখন মানুষটার মধ্যে কোনো পার্থক্য আসছে কিনা এই মুহূর্তে? মানে এখন কি একটু অন্যভাবে দেখতেছেন যে এই মানে আপনি যেটা বললেন যে শেখার কথাটা, এই এভারেস্টকে আপনাকে আর একটু বেশি শেখালো কিনা? না, আমার মনে হয় না আসলে যে আমি একই রকম একই মানুষটাই আছি। থট প্রসেসিং এ মানে থট হিসেবে নতুন কোনো থট জেনারেট করলো কিনা বা অ্যাড করলো কিনা? না, আমার মনে হয় না আসলে অনেক বেশি চেঞ্জ হয়েছে। আমি কারণ পাহাড়ে তো এরকম না যে আমি হঠাৎ করে এভারেস্টে চলে গেছি, আমি একটা অন্য মানুষ ছিলাম। আমি তো একটা প্রসেসের মধ্য দিয়ে ছিলাম। এইটা হইতে পারে, এটা একটা ছোট্ট আউটকাম। এভারেস্ট ক্লাইম্ব করাটা ওই প্রসেসের একটা ছোট্ট আউটকাম আমি বলবো, নট যে দ্য বিগেস্ট আউটকাম বা এটার জন্যই আমি এতদিন করে আসছি, এরকম না। তো আমি সবসময় প্রসেসে বিশ্বাস করি। আমার প্রসেসটা ঠিক থাকলে আউটকামগুলো আসবে একটা সময়, না একটা সময়, যে আমি যে জায়গাটায় পৌঁছাতে চাচ্ছি, যে এরকম একটা ছোট্ট আউটকাম, সেটা হয়তো হ্যাঁ এভারেস্ট কিছু ক্ষেত্রে আমাকে একটু এগিয়ে দিয়েছে, একটু হেল্প করেছে, কিন্তু আমার অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এরকম। এখন হয়তো একটু আমি বলবো যে 8,000 মিটার, আমি যদি আরও স্পেসিফিকলি বলি যে 8,000 মিটার পর্বতের ক্ষেত্রে ক্লাইম্ব করার ক্ষেত্রে কনফিডেন্সটা বাড়িয়েছে, সবচেয়ে বড় চেঞ্জ যদি বলি যে এইটা এদিক থেকে। হ্যাঁ, আচ্ছা, যখন অবশ্যই এভারেস্ট বিজয়ের পর আপনার এখন একটা নাম ফেম একটু ভিন্নভাবে হচ্ছে, এখন এটা আপনি কীভাবে এনজয় করছেন? এই নাম ফেম ভালোবাসা, এখন নিশ্চয়ই মানুষ আপনার ছবি তুলতে চায়, একটু কথা বলতে চায়, অনেক জায়গায় আপনাকে ডাকছে যে আমরাও ডাকলাম। তো এই জিনিসটা কি আপনি চিন্তা করছিলেন যে একসময় আমি এই জায়গায় যাব, মানুষ আমাকে ডাকবে? আর এখন যেটা পাচ্ছেন, এটা কি আপনার আগে থেকে চিন্তা করা ছিল? আর এইটাকে আপনি কীভাবে উপভোগ করছেন? না, মানে ইন এ সেন্স যে হয়তো মানে মনের মধ্যে একটু থাকে, আচ্ছা ভাল লাগতেছে, হ্যাঁ, কিন্তু সেটা আবার টানা হয়ে গেলে নিজের একটু হয়তো নিজে একটু বিরক্ত বোধ করছি যে আরে আমি আমার বন্ধুদের সাথে হয়তো এই সময়টা এটা করতে পারতাম, আমাকে আজকে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, আমার নিজের সময়টা একটু কমে গেছে। সেটা তো হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু ওই যে মানে আর একটু বিশদভাবে যদি আমি এটার ক্ষেত্রে বলি যে এটা তো ঠিক আছে এই প্রসেস, কিন্তু আমি তো আসলে এটার জন্য করিনি, মানে এটা তো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত, মানে আপনার তো তৃপ্তি, তো মানে আত্মতৃপ্তি। হ্যাঁ, সো আমার এটা ছিল যে নট প্লিজিং আদার্স, আই ওয়াজ ডুইং ইট ফর মাই সেলফ অ্যাকচুয়ালি। সো
ঠিক আছে এখন হয়তো হ্যাঁ আমাকে দেখে একজন ইন্সপায়ার্ড হলে সেটা তো আমার ভালো লাগে, যে আমাকে দেখে আমার পরে কেউ একজন বলেছে যে এরকম হয়তো আপনি এভারেস্ট যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি এভারেস্ট বেস ক্যাম্পটা করতে পারবো, পারবো। পরে এইটুকু হয়তো আমাকে অনেক দিন আনন্দ দিয়েছে। কেউ আমার জন্য একটা হয়তো যে কোনো অনেক স্কুলে যাওয়া হচ্ছে নানান জায়গায়, তো ছবি এঁকে নিয়ে এসছে, তো এই ব্যাপারগুলো তো খুব বাচ্চাদের ভালোবাসাগুলো, শিশুদের, হ্যাঁ তারা তো ও খুব অত আগ্রহ নিয়ে জানতে চাইছে যে এটা কেমন। হয়তো আমি হয়তো যে মাধ্যমটা থেকে জেনেছি ও হয়তো হয়তো আমি আমার অনেক এভারেস্টারকে আমি চিনি, ও হয়তো হচ্ছে এমন কাউকে দেখলো যে প্রথম মানে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় গেল, ওর জন্য হয়তো এটা একটু ছোট্ট একটা পুশের মতো হলো যে ওর জীবনে যে এভারেস্টটা আছে বা যে পাহাড়টা আছে সেটা হয়তো ডিঙ্গাতে হয়তো আমার সাথে সাক্ষাৎকার হয়তো হয়তো বেশি কিছু করবে না, ছোট্ট একটা ছোট্ট পুশের মতো তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে উনি যদি এত বড় পাহাড়ে উঠতে পারে তাহলে আমি কেন জীবনে এই সামান্য একটু পাড়ি দিতে পারবো না। একদম। হ্যাঁ, না আমি আরেকটা প্রশ্ন সেটা হলো যে আপনি এর আগে চিন্তা করেছেন কিনা যে হ্যাঁ আমি এটা পার করব, মানুষ আমাকে ভালোবাসবে। ধরেন আমি একটা মানে এটা করছিলাম যে ইন্ডিয়ার সচিন টেন্ডুলকার মানে সে সাংবাদিক পরবর্তী বলে যে আপনি এখন দেখছেন যে আমি মাঠে ছক্কা মারছি বা আমি 100 করে ফেলছি, কিন্তু এটা আমার মস্তিষ্কে কিন্তু আরও অনেক আগে করা, মস্তিষ্কে সেটা এনজয় করে ফেলছে, এটা করে ফেলছে। তো এখন আমি যেটা এটা হচ্ছে এটা আমি জানি হবে। তো আপনি কি এমন কিছু আপনি এটা করে ফেলছেন মস্তিষ্কের ভিতর, এই এভারেস্ট আমি বিজয় লাভ করব, মানুষ আমাকে ভালোবাসবে, চিনবে, এটা কি এমন ভেবে ফেলছেন, এখন সেটা হচ্ছে এমন কিছু থট ছিল কিনা এটা নিয়ে? আচ্ছা, ওই আউটকাম মানুষ ভালোবাসছে কিনা সেটা না, কিন্তু এভারেস্ট ধরেন আমি যাবার আগে অসংখ্যবার আমি নিজের মনের মধ্যে ক্লাইম্ব করেছি ডেফিনেটলি, যে দ্য মাউন্টেন ওয়াজ উইদিন মি অ্যাকচুয়ালি। সো ইনার ওই যে মাউন্টেন সেটা আমি আসলে অনেকভাবে ক্লাইম্ব করেছি আগে অসংখ্যবার। তাহলে কি এটাকে মানে আমরা বলা যায় যে ব্রেনকে আমরা যেভাবে প্রসেস করবো, যেভাবে চিন্তা করবো, আপনি ডাক্তার ভালো বুঝবেন, তাহলে কি আমরা বারবার চিন্তা করতে শুরু করবো যে আমি নেগেটিভটা যদি বারবার চিন্তা করি তাহলে সে নেগেটিভলি হবে। আপনি চিন্তা করতেন যে না আমি হয়তো পারবো না, মাস পরে থেমে যেতে পারি, আচ্ছা কী হয় দেখবো, ওই কনফিডেন্সের চিন্তা হয়তো বা হতো না, আমি যতটুকু বুঝি। যে তো এটা কি তাহলে বাস্তব বলা যায় যে যতবার আপনি জিনিসটা যতভাবে ওটা যে কোনো বিষয় পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটাকে আপনি চিন্তা করলে সেটা হবেই হবে, বলা যায়? সবসময় হয়তো না, যে বললাম যে পর্বতে এক্সটার্নাল ফ্যাক্টরগুলা চান্সেস, হ্যাঁ সেটা তো অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো তো হ্যাঁ অনেক থাকে, কিন্তু হ্যাঁ যখন আমি যাবার আগে যেমন আমি মেডিটেট করতে পছন্দ করি, হয়তো আমি প্রাণায়ামা করছি, বেসিক ইয়োগা করছি, তখন তো আমি আসলে অসংখ্যবার ওই পাহাড়টা চড়েছি আমার মনের মধ্যে। আচ্ছা, এই যে মেডিটেটের কথাটা আমি জিজ্ঞেস করতে আপনি বলে ফেললেন, যে এটা আপনার লাইফে কোন ধরনের মানে মেডিটেট করার আগে এবং পরে আপনি আপনার লাইফে কী ধরনের চেঞ্জ দেখতে পেলেন? অবশ্যই মাথা শান্ত করে আমাদেরকে উত্তেজিত, এটা তো অবশ্যই কাম। এছাড়া আপনি আর কী দেখতে পেলেন? যে আমার ক্ষেত্রে হয়তো আমি এটাকে ওই ফোকাসটুকু হয়তো পাহাড়ের দিকে রাখছি, যাবার আগে আমি ওটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যে ওটার সাথে আমার সময় কাটছে। তো মাউন্টেনিয়ারিং বা ক্লাইম্বিং সেটাও তো ইটস কাইন্ড অফ এ মুভিং মেডিটেশন, কারণ মানে ইউ আর লিভিং ইন দ্যাট মোমেন্ট, একদম স্পেসিফিক ওই মোমেন্টটাই আপনাকে থাকতে হচ্ছে। তো ওই যে এই মাইন্ডফুল থাকাটাই তো দিন শেষে আসলে মেডিটেশন। একটু ফোকাস থেকে সরলেন তো হ্যাঁ গেলেন, এবং এই মাইন্ডফুল থাকাটা মানে এটার সম্পূর্ণ ফোকাসের ব্যাপার। এন্ড রেজাল্ট তো মেডিটেশনের তো মাইন্ডফুল থাকাটা, তো এইখানেও একদম ইউ আর দেয়ার, আর কোনো কিছু দেয়ার ইজ নাথিং টু ডিস্ট্র্যাক্ট। মেডিটেশন এই জন্যই করা যে আপনি মানে পাহাড়ে চূড়ায় ওঠার ক্ষেত্রে আপনার সহজ হয় বা ফোকাসটা ধরে থাকে, আপনার এই জন্যই করা। এটা কি সাজেস্ট করা হয় যে মেডিটেশন করবেন আপনারা? হ্যাঁ মানে এটা যে সবার ক্ষেত্রে জিনিসটা এরকম না, অনেকে আছে। আপনি যেহেতু ভারতে গেছেন, ওখানে কালচারটা এখন খুব প্রমোট করা হচ্ছে যে মেডিটেশন করো, তারা করছেও, এবং ইয়োগা করো করে, তারা খুব ইউজুয়ালি তারা করে, সূর্য নমস্কার তারা করে, এরকম কিছু করে। তো এটা আপনার কি মনে হয় যে বাংলাদেশে কি এটা হওয়া উচিত কিনা, মানে এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া উচিত কিনা? যেহেতু আপনি এটা তো এক্সিস্টিং করে আসছেন, এখনও করছেন, আপনি নিশ্চয়ই থেকে অনেক কিছু পাচ্ছেন বা পেয়েছেন, আপনি বললেন, এটাকে বাংলাদেশে প্র্যাকটিস আসা উচিত কিনা মানুষের মাঝখানে জিনিসটা? ডেফিনেটলি এতে ক্ষতির তো কিছু নেই, হলো ক্ষতির কিছু নেই। এবং আপনি এখন এক একজনের এক এক গোল, যে এইটা করে আসলে কোথায় কি করতে চাই, কি মানে এটা তো গোলের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো
সেই অনুযায়ী এটা করা যেতেই পারে এবং এটা তো ভালো জিনিস আসলে। এবং মানে ইয়োগিক ওয়ার্ল্ড বা ইয়োগিক ফিলোসফি তো অনেক আগে থেকে আছে, হয়তো মানুষ ওইভাবে হয়তো কম জানতো, এখন হয়তো অনলাইন হ্যাঁ, মাধ্যমে সেটা একটু হ্যাঁ, ভালো এখন বিস্তর হয়তো পরিসরে জানা হচ্ছে। যেহেতু ইনফরমেশন পাওয়া অনেক সহজ, সেটা একটু বেশি জানছে। কিন্তু মানে যারা ইয়োগী এরা তো অনেক হাজার হাজার বছর ধরে আছে, এটার তো একটা ট্রেডিশন আছে, একটা পরম্পরা আছে। ওই অনুযায়ী প্রচুর লোকজন আছে যারা এসব করছে এবং যারা আসলে নানান স্তরে পৌঁছেছে কনসাসনেসের বা যেভাবে বলি না কেন, এরকম লোকজন পৌঁছেছে আপনি আসলে। কত বছর যাবত মেডিটেশন করছেন? আমি হয়তো খুব বেশি বছর না, ওই কোভিডের মাঝে থেকে আমি আসলে আচ্ছা, শুরু করেছি। এখন কি আপনাকে অনেক পিচ দেয়, শান্ত করে, মানে আপনি এটা প্রতিদিনই করা হয় আপনার? আর প্রত্যেক দিন করি সেটা বলা যাবে না, যে আমি হয়তো আসলে নানান আম, কিছুতে আসলে এঙ্গেজড। অনেক ক্ষেত্রে হয়তো আমি চাইলেও সেটা হয়ে ওঠে না, যে অনেক ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে আমার নানান জায়গায় যেতে হচ্ছে, নানান ধরনের এটা অনেক ট্রাভেল করা হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। কিন্তু আমি বাসায় থাকলে তো আমি চেষ্টা করি নিয়মিত, এবং সেটা ডেফিনেটলি আমাকে আহ, অনেক ক্ষেত্রেই আমি বলবো যে আমাকে কাম করেছে অনেক ক্ষেত্রে। আমি ছোট করে অ্যাড করি যে আমার লাইফের 2021-22 সালে একটা ভয়াবহ সময় পার করছিলাম। তো ওই সময়ে আমার খুব অদ্ভুতভাবে, মানে করোনার পরপরই যে অদ্ভুতভাবে একজন মানুষের ভিডিও আসা শুরু করলো। তার নাম হলো আভাদ ওজা, ইন্ডিয়ান একজন টিচার। ওকে। তো তিনি জানেন কি চিনেন কি নাম জানি না ওনাকে। তো উনি উনি প্রথম রিলসটা এমন ছিল যে কেউ যদি চোখ বন্ধ করতে পারে 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, তাহলে তার জন্য আইএস, এই যে যে আমরা যেটা বলি বিসিএস ক্যাডার, এগুলো কোনো বিষয় না। আর যে তুমি 10 ঘন্টা বন্ধ করতে পারতেছে চোখ, তাহলে তার কাছে তো প্রধানমন্ত্রীও কোনো বিষয় না। আর যার চোখ 48 ঘন্টার জন্য বন্ধ হচ্ছে, সে তো গৌতম বুদ্ধ হয়ে আছে। মানে সে এটা বোঝালো যে তোমার মন তো শান্ত না, মানে তুমি চিন্তা ছাড়া তাকে রাখো। তা আমাদের মন তো প্রতিনিয়ত কোনো না কোনো কিছু ভাবছে না। আমরা তো চিন্তা ছাড়া একটা সেকেন্ডও যাচ্ছি না। আমি হাঁটছি, ঘুমোচ্ছি, সেখানেও স্বপ্ন। আমি হাঁটছি, বাসে, গাড়িতে বসে সেখানে থট। তো মাইন্ডটা যদি উইদাউট থট রাখা যায়, তাহলে সেটা কী হয়? এটা যে মেডিটেশন, যে একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করেন, নিঃশ্বাসে ফোকাস করছেন। তো ওটার পর আমি আমার লাইফে আমি ওরকমভাবে মেডিটেশন করছি বলবো না, কিছুটা চেষ্টা করছি। আমি অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু করছে লাইফে। তো আমি অনেককে বলি পার্সোনালি, পাবলিকলি বললে হয়তো অনেকভাবে নিতে পারে। আমি বলি যে ভাই, পারলে এটা ট্রাই করে দেখো। তো আপনি কি সাজেস্ট করবেন কি না? হ্যাঁ, অবশ্যই ইট হেল্পস। আপনি যেটা বলছেন এটার সাথে আমি একটু এটার সাথে একমত না, যে আমরা খুব ভাবছি, ভাবার সময় তো এখন পাই না আসলে। আমি ভাবা বলতে ওইটা বোঝাচ্ছি না, যে মাথার মধ্যে কিছু না কিছু চলতে থাকে। হ্যাঁ, কিছু না কিছু কিছু চলছে, না কিছু এক্স্যাক্টলি, চলছে। যে এইটা করতে হবে, জাস্ট লাইক দ্য টিক হ্যাঁ, মার্কস। কিছু না কিছু চলছে একটা মাথার লিস্ট মধ্যে। আছে যে ব্রেন তো আমাকে, আমাদের স্থির না। হ্যাঁ সে এই এক্স্যাক্টলি। মুহূর্তে এখানে, এই মুহূর্তে ওখানে। তো ধর একটা ছেলে ক্লাসরুমে বসে বসে, মানে তাকে তার টিচার পড়াচ্ছে, তার মন তো আর এখানে নেই। ওই যে আমরা এটা লিস্টের ওই যে অনেকগুলা একটা চেক লিস্ট আছে, টিক মার্ক দিয়ে যাচ্ছি, আজকে এটার পরে এটা, এটার পরে এটা, এরকম করতে হবে, বা হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি হয়তো সবসময় ভাবছি। তো এইটা হতে মানে আমরা তো যে যুগটাই বসবাস করছি, যে হাইপার ইনফরমেশন। আপনি গুগল খোলেন, সোশ্যাল মিডিয়ায় খোলেন, ইনফরমেশন আর হাইপার ইনফরমেশন, বাট উই হ্যাভ ভেরি লেস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা তো আমরা মানে একদম এটা এটা বিশ্বজুড়ে এটা, এই ডিগ্রেডেশনটুকু এটা তো শুধু যে আমরা ভাবছি যে আমাদের দেশের মানুষের হয়তো মনে হয় না, সাবকন্টিনেন্ট বা সাউথ ইস্ট এশিয়া এরকম তো না, পুরো বিশ্বেই এই জিনিসটা। ও এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এত ইনফরমেশন তো আমার দরকার নেই দরকার নেই। আর কি। হয়তো আমরা মানে সম্ভবত এটা আইনস্টাইন নাকি, এই যে এটা এটা একটা হয়েছিল, একটা তথ্য তাই কেউ জিজ্ঞেস করছিল যে এটা এখান থেকে এটা কত দূর। তো তিনি বললো যে এই তথ্যটা আমি চাইলে বই দিয়ে বলতে পারি, তো আমার এটা মনে রাখা দরকার কি? যে জিনিস আমি বই থেকে বলতে পারি, মুখস্থ রাখা দরকার না, আর ব্রেনে তো লোড নেওয়া দরকার নেই। এমন জিনিস যেটা আমি মুখস্থ রাখতে, মানে কোনো বইয়ে নাই, সেই জিনিস ব্রেনে রাখতে হবে। তো আচ্ছা, আমরা একটু পাহাড়ের দিকে আবার জাম্প করি। আচ্ছা, আপনি বলা যায় যে কিলার মাউন্টেন, অন্নপূর্ণা, সে আপনি চলেছেন। তো সেখানে গিয়ে আপনার সবচেয়ে ভয়াবহ রকম অভিজ্ঞতা কী ছিল?
অন্নপূর্ণা হচ্ছে আমি বলবো আমি এতদিন পর্যন্ত যত মাউন্টেন চড়েছি তার মধ্যে টাফেস্ট মাউন্টেন, সবচেয়ে টাফেস্ট। এবং লাইক ইট টুক এভরি বিট অফ এনার্জি আই হ্যাড, এভরি বিট অফ উইল আই হ্যাড, ইট টুক অল। এবং আমার মনে আছে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-এর রাস্তা, এটা সবচেয়ে টাফেস্ট পোর্শনের মধ্যে একটা। সেটা একটা জায়গা যে অলমোস্ট 7-8 ঘন্টা লাগে ক্রস করতে। ইটস লাইক ইউ আর বোমবার্ডেড বাই দ্য রক্স, যে দুই পাশ থেকে কেউ পাথর ছুটছে, কোনো দুই পাশ থেকে দুই দত্ত, এর মধ্যে এঁকে বেঁকে, এবং সেটা এমন না যে 2 মিনিটে পার হয়ে গেলাম, সেটা 7-8 ঘন্টা লাগছে সেটাকে এড়িয়ে পেরিয়ে। ছোট্ট একটা জায়গা পার হতে হ্যাঁ, সময়। এবং এইটা মানে বলবো এটা ভয়াবহ একটা ব্যাপার। এবং ফাইনালি যখন আসলে আমি সামিট পুষে বেরোলাম 2025 সালের 6 এপ্রিল 4টার দিকে, বিকাল 4টায় চলতে শুরু করলাম। আমাদের অবস্থান ছিল ক্যাম্প 3 6400 মিটার সেটার উচ্চতা, আর অন্নপূর্ণার উচ্চতা 8091 মিটার, মানে প্রায় 1700 মিটার আমাকে ক্লাইম্ব করতে হবে। সো 1700 মিটার ইজ হিউজ। 1700 মিটার ক্লাইম্ব করতে হবে, আবার 1700 মিটার নামতে হবে, 3400 মিটার, ইটস হিউজ। তো এই 1700 মিটার এবং শেষ পোর্শনে আবার এটা রুট ওপেনটাও হয়নি। আগের দিন একটা দল ট্রাই করেছিল, আর ওটা হয়ে ওঠেনি। এবং আমি চূড়ায় পৌঁছাই পরের দিন, যখন পৌঁছালাম তখন সেটা অলমোস্ট 17 ঘন্টা লাগলো, সেটা 17 প্রায় 18 ঘন্টার মতো। 4টায় যখন বেরোলাম, পরের দিন 10টায় আমি চূড়ায় পৌঁছলাম, সকাল 10টায়, এবং পুরা রাত এই ঠান্ডার মধ্যে চলেছি, এবং বিশাল লম্বা রাস্তা, এবং একটা স্লোপ উঠছেন, আপনার মনে হলো আচ্ছা মানে স্লোপ মনে এবার কমে যাবে, দেন দেয়ার ইজ অ্যানাদার স্লোপ, মানে এন্ডলেস স্লোপস, একটার পর একটা। এবং চূড়ায় পৌঁছানোর পরে, এবং চূড়াটা এমন জায়গা যে এরকম একটা জায়গা, চূড়া দুই পা একসাথে করে দাঁড়ানো যায় না, এটা এরকম ব্রিজ আছে, দুই পা দুই দিকে করে মানে রেখে বসতে হয়, অথবা এক পাশ দুই পাকে এক পাশ করে রাখা যায় আর কি। ওইটা এত স্টিপ একটা জায়গা। আমার মনে আছে আমার যে সাথে ক্লাইম্বিং গাইড ছিল ফুরবা অঙ্গেল, যাকে আমরা সপ্তাহ 2 আগে হারিয়েছি বললাম, মা কালুতে মারা গেল, তো ফুরবা অঙ্গেল ওর ফোনটা বের করেছে যে একটু ছবি তুলে রাখবে, চোখের পলকে ওর ফোনটা পড়ে গেছে এতটা। এরপরে তো আচ্ছা আমার ফোনটা দিয়ে কয়েকটা ছবি টবি তোলা হলো, পরে নামলাম। পরে আমি যখন ক্যাম্প 3-এর সেই জায়গাটায় পৌঁছালাম, যে নিয়ারেস্ট শেল্টার যেটা আর কি ক্যাম্প 3, ওখানে 3-4টা টেন্ট আছে, ওইরকম একটা জায়গা পৌঁছালাম। তখন 6 তারিখ বিকেল 4টায় আমি বেরিয়েছি ক্যাম্প 3 থেকে, আমি ফিরলাম 7 তারিখ সন্ধ্যা 6টায়, 26 ঘন্টা। 26 ঘন্টা। এবং আমার কাছে পানি ছিল 1.5 লিটারের মতো, মোটামুটি 1 লিটার খেতে পেরেছি, আর 500 ml জমে গেছে। পুরো দিনে ওইটুকুই খাবার আসলে, শুধুমাত্র পানি। এবং আমার মনে আছে ফেরার সময় যেটা হলো, আমি একটু ঝাপসা দেখতে শুরু করলাম, কারণ সূর্যের আলো যখন পড়লো বরফে পড়ে প্রতিফলিত হয়ে, ওটা অনেক বেশি পরিমাণে হচ্ছে স্কিনে লাগে, চোখে লাগে ওই গ্লেয়ারটুকু। তো কোনো কারণে আমি যখন অক্সিজেন মাস্ক ছিল, অক্সিজেন মাস্ক দিয়ে ব্রিথ করার সময় এটা ঘোলা হয়ে যাচ্ছে আমার গ্লাসটা, আমার দেখতে অসুবিধা হচ্ছে। একটা সময় আমি একটু হালকা হালকা আবছা দেখতে শুরু করলাম, খুব বেশি বড় ইস্যু না, কিন্তু আবার সানগ্লাস টাইট করে লাগিয়ে রাখলেই আবার ঝাপসা দেখছি। আচ্ছা, মানে বড় মুশকিল। এটা খুলে ফেললে তো আমি সরাসরি ইউভি রেডিয়েশন হবে, স্নো ব্লাইন্ডনেস হবে। পরে আবার নামার সময় আরও বেশি সাবধান থাকতে হবে। এই মাউন্টেনটায় নামার সময় আরও বেশি সাবধান থাকতে হবে, কারণ আমি যে এরকম দেয়ালের পর দেয়াল উঠেছি, এবারে সেটা তো নামতে হবে। নামার সময় হলো এটা এমন না যেটা খুব সোজা বিষয় না, আমি তো এই ধরেন এই দেয়ালটা উঠছি এরকম, মানে খুব স্মুথ 60, 70, 80 এরকম স্লোপ উঠছি, ডিগ্রির স্লোপ, সেটা আবার নামতে হচ্ছে আমাকে। তখন তো আমাকে মানে খুবই হাইপার সিচুয়েশনাল অ্যাওয়্যার যেটাকে বলে, ওইটা আরও বেশি থাকতে হবে আমাকে। তো সেটা করতে গিয়ে, এবং এরকম 2-1 বার হয়েছে, একটা এরকম ফল লাইন বলে আমরা, দড়িটা যেখান থেকে টাঙানো হয়েছে ওই বরাবর থাকবে দড়িটা, যেমন এইখান থেকে একটা দড়ি লাগিয়েছে, এই বরাবর থাকবে। বাঁকা হলে তো একজন মানুষ নামাটা মুশকিল। আমি বললাম কী রে, এটা এরকম বাঁকা কেন? আমি বললাম আচ্ছা ফল লাইন মানে কেউ ভুল করে, মনে হয় ভুল করে বাঁকা দিকে নিয়ে গেছে, আমি ঠিক করি। পরে ঠিক করতে গিয়ে দেখি আমি ঠিকঠাকভাবে যদি ব্রেক না করতাম র্যাপেল করার সময়, তো একটু কঠিন শব্দ হয়ে যাচ্ছে,
অডিয়েন্সের জন্য, মানে যখন কোনো একটা ওয়াল থেকে নামার জন্য যে টেকনিকটা ইউজ করি, মানে নিচে বিশাল একটা ক্রেভাস অপেক্ষা করছে। ক্রেভাস মানে তুষারের ফাটল, এগুলো কয়েকশো মিটার পর্যন্ত গভীর হতে পারে। আচ্ছা, তো এরকম একটা ঘটনা ঘটেছে বছর 23 সালে, 22 বা 23 সালে। অনুরাগ মালো নামে একটা ছেলে ইন্ডিয়ার, ও অন্নপূর্ণাতে এরকম একটা ক্রেভাসে পড়ে গিয়েছিল, এবং অলমোস্ট 3 বা এরকম 3-4 দিন পরে, আমার এক্স্যাক্ট ডেজটা মনে নেই, ওকে উদ্ধার করা হয়েছিল। বেঁচে ছিল। এবং ক্লিনিক্যালি ওয়াজ ড্যাড, লাইক হি ওয়াজ ইন কোমা ফর লং। ওর শরীরের বেশিরভাগ অংশ ফ্রস্ট বাইটেও হারিয়েছে। ও একটা নিউ লাইফ পেয়েছিল আর কি। তা আমার মনে হচ্ছে এরকম একটা গহ্বর আমার জন্য অপেক্ষা করছিল। প্রতি মুহূর্তে ওই দৃশ্যটা আপনার চোখের সামনে ভাসছে। পরে মানে আমার তো এর মধ্যে তখন বেছে নিতে হচ্ছিল, আমি কি আসলে সানগ্লাসটা রাখবো, সানগ্লাস রাখলে ঘোলা বারবার ঝাপসা হচ্ছে, খুলে ফেললে আমি অন্ধ হয়ে যেতে পারি, কিন্তু আবার খুলে ফেললে আমি তাও দেখছিলাম, কিন্তু দিন শেষে হয়তো গিয়ে অন্ধ হয়ে যেতে পারবো। তো একটু মানে এইটাকে একটু পরপর আমাকে ঠিক করতে হচ্ছে। এবং ফাইনালি আমার যখন আমি ক্যাম্প 3-তে পৌঁছলাম, আমার মনে আছে পাগুলার নুডলের মতো হয়ে গেল, কাইন্ড অফ, যে এরকম। এটা এক ভয়ঙ্কর অনুভূতি। এবং আমার মনে আছে আমি 6টায় ফিরেছি, বেশিরভাগ লোক হয়তো 6টা, 7টা, 8টা এরকম, হয়তো আর কিছু লোকজন আরও আগে ফিরেছে, তারপর পরও ফিরছিল। আমার মনে আছে আমি গিয়ে আমার প্রথমে মাথায় আসছে 2 লিটার অ্যাটলিস্ট পানি খেতে হবে। আমার তো শরীরে কিছু নেই, যে পানির তেষ্টাটাও মেটাতে হবে আগে। আসলাম আমি, 1 গ্লাস পানি আরেকজন থেকে চেয়ে নিলাম, মানে পানি গরম করা হলো। পানি গরম মানে পানিতে এটা আর এমন না যে কল খুললে পানি আসছে, ওখানে ফ্রেশ স্নো তো কালেক্ট করতে হলো। তার আগে ওই বুটটা পরে যেতে হলো, কালেক্ট করলো, তারপরে স্টোভটা জ্বালালো, এইটুকু বরফ থেকে এইটুকু পানি পাওয়া গেল। 2 গ্লাস পানি খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি, আমার মনে নেই। তো এরপরে যেটা হলো, 11টার দিকে আমার ঘুম ভাঙলো তখন। কেন? একজন বাইরে একজন হেল্প বলছে, একটা বিদেশি একজন ক্লাইম্বার, অন্য একটা দেশের। ও হলো সামহাউ ওর অক্সিজেন শেষ হয়ে গেছে, ও ফাইনালি ফিরে এসছে। তো আমার অক্সিজেনে বেশ কিছু অক্সিজেন রয়ে গেছিলো, পরে সেটা আমরা ওকে দেয়, এবং পরের দিন ওকে ওখান থেকে রেস্কিউ করা হয়। তো অন্নপূর্ণা আমার আসলে অনেক দিন মনে থাকবে। এখন মনে হয় আরও, যে অন্নপূর্ণায় এত স্মৃতি আছে, যে পূর্ব অঙ্গেল, যে আমি বলছিলাম যে আমি সবচেয়ে আসলে বেশি ক্লাইম্ব করেছি যে কোনো একটা নির্দিষ্ট ক্লাইম্বারের সাথে, সেটা বীরে তামা, আমার বন্ধু। যে ওর সাথে আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, লোৎসে ক্লাইম্ব করেছি, আমাদাবলাম, রিসেন্টলি মানাসলু। তো অন্নপূর্ণা একে ও ছিল না, ওই সময় এভারেস্টে গেছিল, পূর্ব অঙ্গেল আমার সাথে গেছে। তো এই অল্প কয়েকদিনের মধ্যেই তাকে হারালাম। ইভেন ওর বড় ভাই যে সানু শেরপা, ওর সাথে আমার ওই সময় ক্লাইম্ব করার সৌভাগ্য হয়েছে। তো অন্নপূর্ণা এমন একটা মাউন্টেন, যে অন্য মাউন্টেন আমি বলছিলাম যে প্রথম দিকে বলছিলাম অ্যাক্লেমাটাইজেশন, যে অতি উচ্চতার সাথে শরীর খাওয়াতে হয়, মানে 8000 মিটার অভিযানগুলো কোনো টেকনিক খাপ খাওয়ানো যাচ্ছে না, না সেটা যাচ্ছে, কিন্তু 8000 মিটার মাউন্টেনগুলো একটু লম্বা সময় ধরে ক্লাইম্ব হয়, 2 মাস, 1.5-2 মাস এরকম একটা সময়। তো ইয়েতি নিয়ে একটা কথা বলে হচ্ছে, আপনি হয়তো ইয়েতিকে দেখছেন না, ইয়েতি আপনাকে দেখছে। তো ইয়েতি নিয়ে আসলে, মানে ইয়েতি জিনিসটা, ব্যাপারটা এসছে আসলে, আমরা যে শেরপা বলি, আসলে শেরপা মানে হচ্ছে মানে পূবের মানুষ, সহজ কথা বলে পূর্ব তিব্বত থেকে যারা মাইগ্রেট করে এসছে, এবং অনেক বছর আগে এরা পূর্ব তিব্বত থেকে মাইগ্রেট করে যখন নেপালের খুম্বু বা মাকালু বরুণ এইসব জায়গায় এসছে, তখন বলা হয় যে ওদের সাথে ইয়েতির মিত্র ওদের সাথে করে এসছে। এখন অনেকে এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে চায়। তো আমি আবার এটা বিশ্বাস করি যে আরেকজনের বিশ্বাসকে আমার কুসংস্কার বলার অধিকার অ্যাটলিস্ট আমার নেই। এরা বা শেরপা জনগোষ্ঠী মূলত আসলে তিব্বতের বা তিব্বতের ওইদিকের লোকজন, ওরা এখনো বিশ্বাস করে যে হ্যাঁ, আমি এটা নিয়ে যখন ডকুমেন্ট করতেছি, তারা বলে যে হ্যাঁ কিছু আছে, এবং কিছু পায়ের ছাপও পাওয়া যায়। হ্যাঁ, পায়ের ছাপ, যেমন সবচেয়ে মানে বলা যায় যে ইয়েতি নিয়ে যে যখন থেকে বিতর্কটা উস্কে উঠলো, সেটা 1951-এর এভারেস্ট এক্সপিডিশনের সময় এরিক শিপটন একটা পায়ের ছাপ পেয়েছিল। এবং ওনার সে প্রেজেন্স অফ মাইন্ডটুকু ছিল, উনি সাথে ছাপটুকু বোঝানোর জন্য ওইটার পায়ের ছাপের সাথে আমরা আইসেক্স, বরফের কুঠারের মতো, সেটার সাথে একটা ছবি নিয়েছিলেন, এটা জুতার সাথে এটা ছবি নিয়েছিলেন, যাতে বোঝা যায় সেটা পরিমাপ করা যায়। এখন অনেকেই আবার এটাকে বলে যে, এখন আবার একটা সায়েন্টিফিক দিকও আছে, যে অনেক লোককে আগ্রহী করেছে এটা, এরকম একটা প্রাণী। তো একটা সায়েন্টিফিক দিক আছে, যে অনেকে বলেন যে হিমালয়ান যে বিয়ার আছে, তো বিয়ার তো আমরা জানি ভালুকের 4টা পা, কিন্তু বিশেষ অবস্থায় তো ওরা 2 পায়ে দাঁড়াতে পারে, ওদের সেই সক্ষমতা আছে। কিন্তু হয়তো দেখা যাচ্ছে খাবারের খোঁজ করছে বা
ওর কাছে মনে হচ্ছে সামনে কোনো একটা ডেঞ্জার আছে, সে দু পায়ে হ্যাঁ, দু পায়ে দাঁড়িয়ে দেখছে। দাঁড়িয়ে দেখতে পারে, এরকম ব্যাপার স্যাপার তো আছেই। তো সায়েন্টিফিক্যালি যেমন এইটা স্যার এডমন্ড হিলারি প্রথম যিনি তেনজিং নোরগের সাথে এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন তাকেও আগ্রহী করেছে। আবার সর্বকালের সেরা পর্বতারোহী মানে যাকে বলা হয় রেইনহোল্ড ম্যাসনার, প্রথম যিনি 14টা 8000 মিটার পর্বত আরোহণ করেছিলেন, মানে সর্বোচ্চ 14টা পর্বত আরোহণ করেছিলেন অক্সিজেনের সহায়তা ছাড়া। তো তারও এটা নিয়ে আগ্রহ ছিল এবং উনি এরকম ইয়েতির এক্সপিডিশনে বেরিয়েছিলেন যে ইয়েতির এই মিথটার কিছু করা যায় কি না। কোন সন্ধান উনি পেলেন হ্যাঁ, পরবর্তীতে? পরে ওনার একটা খুব ভালো বইও আছে যে মাই কোয়েস্ট ফর ইয়েতি নামে, আমি যদি নাম ভুল না করে থাকি, রেইনহোল্ড ম্যাসনারের। তো এটাতে উনি একটা কনক্লুশনে আসার চেষ্টা করেছিলেন যে, এবং অনেকগুলো ব্যাপার আছে যে ওই যে বললাম হিমালয়ান বিয়ারের একটা ব্যাপার আছে। আবার অনেক বিজ্ঞানী মনে করেন যদি এটা একটা লিভিং মানে ক্রিয়েচার হয় ইয়েতিটা, সেটা তো খাবারের সন্ধান করতে হয়। সেটা কিছু না কিছু খেয়ে, সেটা প্ল্যান্ট বেসড ডায়েট হইতে পারে বা অ্যানিমাল খেয়ে বেঁচে আছে। ভালুক তো মোটামুটি অমনিভোরাস, সবই খায়। এরকম কিছু খেয়ে তো বাঁচতে হবে, তার খাবারের সংস্থানটা কোথায়? সে যেখানটায় বলা হচ্ছে যে এটাকে পাওয়া গেছে সেটা স্নো লাইন, এত উচ্চতায় তো কোনো কিছু থাকে না। আবার একটা প্রাণী হলে সেটা তো দেহাবশেষ পাওয়া যেতে হবে, কখনো না কখনো লাইফ স্প্যান শেষ হবে, সে মারা যাবে। সেরকম কিছু আসলে হয়তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার ওই অঞ্চলে অনেকগুলো মনাস্ট্রি আছে এভারেস্ট রিজিয়নে, মূলত যে কুমজুং আছে, প্যাংবোচে আছে, সেখানে ইয়েতির মাথার যে খুলির চামড়া সেটা সংরক্ষিত আছে। বলা হয় বছরে একদিন হয়তো বের করা হয় কোনো একটা উৎসবের সময়। তো সেই মাথার খুলির চামড়া সেটা ইউরোপ আমেরিকার নানান ল্যাবে পাঠানো হয়েছে। সেখানে সেটা যখন পরীক্ষা নিরীক্ষা আসলো, পাওয়া গেল যে এটা এক ধরনের হিমালয়ান ভালুকের চামড়া অথবা এরকম প্রাণীর চামড়া, এরকম সমগোত্রীয় প্রাণীর চামড়া। এরকম ব্যাপার স্যাপারও আছে। আবার ম্যাসনার একটা ওনার বইয়ের শেষ দিকে একটা মজার কথা বলে লিখেছিলেন যে উনি একটা মাউন্টেনে যখন অনেক দিন মানে লম্বা সময় একটা মাউন্টেন থেকে সময় অভিযান শেষে উনি যখন নিয়ারেস্ট যে গ্রামটায় আসলেন, সবাই ধরে নিয়েছে উনি মারা গেছেন, লম্বা সময় ওখানটায় ছিলেন এবং 2.5-3 মাস এরকম হয়তো সম্ভব, আমি এক্স্যাক্ট সময়টা আমার মনে নেই। চুল লম্বা, দাড়ি লম্বা, খাবার নেই, পানি নেই। যে আমরাই হয়তো 2 মাস পরের অভিযান থেকে ফেরার পর আমাদের এমন চেহারা হয়, তার ক্ষেত্রে আরও বেশি হয়েছে। এবং সে যখন নিয়ারেস্ট গ্রামটাই ফিরে এসেছিল, তো ওরা ওদের ভাষায় যে শব্দটা বলেছিল ওকে দেখে, সেটার তর্জমা হচ্ছে ইয়েতি। মানে ওরা হয়তো একে দেখে ইয়েতি ভেবেছে, এরকম হতে পারে। তো এরকম অনেকগুলা ব্যাপার স্যাপার চলে আছে। তো হিমালয় যতদিন থাকবে আমার মনে হয় যে ইয়েতির যে মিথটা সেটা হাত ধরাধরি করে থাকবে। ইয়েতির আবার এই মিথটার সাথে আবার মহাভারতের একটা যোগ আছে। মহাভারতের যে অশ্বত্থামা নামে যে ক্যারেক্টার আছে, হ্যাঁ, সেটার একটা যোগ আছে। যে অনেকে বলা হয় যে কৃষ্ণ যে যে অভিশাপটা দিয়েছিলেন যে সে তো আমরা জানি যে চিরঞ্জীবী, যে কখনো মারা যাবে না, কিন্তু সারা গায়ে ক্ষত বা ঘা এগুলো নিয়ে বেঁচে থাকবে। হয়তো এখন অনেকে বলে হয়তো এরকম শরীর নিয়ে সে হয়তো হিমালয়ে লুকিয়ে আছে এরকম। আচ্ছা, তাহলে বলা যায় যে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া যায় না ইন এ সেন্স। হ্যাঁ, ওই যে বললাম যে আরেকজনের বিশ্বাসকে আমি একদম কুসংস্কার বলে উড়িয়েও কেন দেব। আচ্ছা, এমনি আপনি কি এমনি কোনো ভয়াবহ অভিজ্ঞতা, মানে এই ধরনের কোনো মানে অদৃশ্য কোনো কিছু অভিজ্ঞতা আপনি লাভ করেছিলেন কিনা ওখানে আপনার চোখে, বা আপনার মনে হয়েছে যে আচ্ছা কিছু একটা ন্যাচারাল না, এটা অন্যরকম কিছু, সচরাচর হয় না? আমার ক্ষেত্রে হয়নি এখন, বা অন্য কারো ক্ষেত্রে হয়েছে, আপনি শুনেছেন এমন কোনো? এখন যেরকম হয় যে ইয়েতির মিথের মতো আর কি, যে ওর সাথে হয়নি, ও শুনেছে যে আমরা যেরকম বলি ওই যে ভূতের গল্প, আমার সাথে হয়নি, আমার ওর সাথে হয়েছে। মানে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স শুনেছেন এমন কোনো? না ওই রকম অনেকে, আমি হয়তো বইয়ে পড়েছি অনেকের হ্যালুসিনেশন হয়। আচ্ছা, ওই যে বললাম অক্সিজেনের মাত্রা কমে গেছে, যে তখন তো হ্যালুসিনেশন হয়, যে অনেকের মনে হয় যে ওর অন্য কোনো অভিযানে হারিয়ে, যে ওর যে ক্লাইম্বিং মেট ছিল তার মনে হচ্ছে সে তার সাথে আছে, এরকম ব্যাপার স্যাপার অনেকের হয়। আচ্ছা, আমি চেষ্টা করি, আমার ক্ষেত্রে হলে আমি একটু সায়েন্টিফিক্যালি ভাবার চেষ্টা করি, সেটার কার্যকারণ খোঁজার চেষ্টা করি।
আপনি তো বই পড়েন নিঃসন্দেহে, আপনার আপনার পাহাড়ে যাওয়ার অনুপ্রেরণা বই। আহ, এখন যদি এখন এরকম হয় যে আপনি ভেঙে পড়ছেন, কিছুটা মন খারাপ বা যে কোনো কারণে, যে কোনো কারণে হোক একটু মুডটা অফ, তখন কোন বইয়ের দিকে আপনার হাত যায় সবার আগে? আচ্ছা, আমি তো নতুন বই পড়তে পছন্দ করি, যে হয়তো খুব একটা মানে অনেকে বলে না বারবার পড়ি, আমি চেষ্টা করি, আমি তো আসলে এক জীবনে কয়টা বই পড়বো, বড় যে আমি যদি খুব ভালো রিডারও হই, 10,000 সাপোজ, যেটা হুমায়ুন আহমেদ বলেছিল, হ্যাঁ। আমি যে একদম খুব ভালো রিডার হলেও আমার মনে হয় যে ওই জন্য ওই ক্ষেত্রে আমি রিপিটেশন হয়তো কয়েকটা বই, যেমন হয়তো সেটা চাঁদের পাহাড় আমি অনেকবার পড়েছি, বা এরকম দুই একটা বই হতে পারে যে আমি বেশ কয়েকবার পড়েছি, কিন্তু আমি হয়তো নতুন বই পড়তে চাই। আমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো মানে যখন আমি একটু কনসেন্ট্রেট করা আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে, তখন হয়তো একটু সহজ বই হয়তো এবার হতে পারে যে সেটা থ্রিলার পড়ছি এরকম কিছু একটা। কিন্তু এমনিতে আমার নন ফিকশন বই খুব পছন্দ, নন ফিকশন বই আমার পড়তে ভালো লাগে। তো আমার অনেকেই পছন্দ আছে, একজন দুজনের নাম বলাটা একটু ধরেন সবচেয়ে পছন্দের 5 জন লেখক, আপনার সবচেয়ে পছন্দের 5টি বই হলে কোনটা আচ্ছা, একটু হবে, মুশকিল কারা হয়ে হবে? গেল। আচ্ছা, বিভূতিভূষণ তো থাকবে অবশ্যই, আচ্ছা, বিভূতিভূষণ। রিসেন্ট টাইমসে আমার পরিমল ভট্টাচার্য খুব পছন্দ। আচ্ছা, মানে আমার খুব মানে আমার বড় মনোজগৎকে অন্যভাবে নাড়িয়েছেন। তারপরে সৈয়দ মুজতবা আলী, মুজতবা আলীর বই, মুজতবা আলীকে আমি অসম্ভব পছন্দ করি। মার্কেজও বলতে হবে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তারপরে অবধূত আমার অসম্ভব পছন্দ, অবধূত বলতে পারি। ওকে। আর পছন্দের সবচেয়ে সবচেয়ে পছন্দের 5টি বই? এইটা অনেকটা আমার মনে হয় যে এই লিস্টটা মনে হয় বারবার চেঞ্জ হয়। এই একটা হইতে মুহূর্তে পারে চিন্তা করলে হ্যাঁ 5টি কোন 5টি আসবে আচ্ছা, এই মুহূর্তে মাথায় আসলে যেমন সফির জগৎ, এটা হতে পারে যে এই মুহূর্তে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বেশ ইয়োস্তাদ ভালো বই, রাডারের, হ্যাঁ। হ্যাঁ সফির জগৎ সবসময় একটা খুব ভালো বই। এছাড়া বলতে হবে ডোডো পাখিদের গান, পরিমল ভট্টাচার্যের, সেটা খুব পছন্দের বই। এছাড়া হে পূর্ণতম চরণের কাছে, নবনীতা দেবসেন, সেটাও খুব পছন্দের বই। চাঁদের পাহাড়ের নামও বলতে, চাঁদের পাহাড় অল টাইম ফেভারিট, হ্যাঁ, হ্যাঁ। চাঁদের পাহাড় আর পরে 100 Years of Solitude বা নিঃসঙ্গতা 100 বছর, সেটাও বলা যেতে পারে। বই আমি মনে করি যে এমন একটা জিনিস যেটা সকলে আমাদের পিছু ছেড়ে, মানে সকলে আমাদের সঙ্গ ছেড়ে দিল, বই সঙ্গ ছাড়বে না এবং এটা আমাদের কখনো একাকিত্ব হতেও দিবে না। আর এখন আপনি তো আবার লেখক, অসংখ্য বলা যে 5-6টা বই আপনি লিখে, 4টা লিখেছে। 4টা বই আপনি লিখে ফেলেছেন। সেগুলো আবার নিজের জীবন অভিজ্ঞতা নেই একদম সম্পূর্ণ, এমন যে কোনো কল্পকাহিনী। আপনি পায়ে হেঁটে সম্পূর্ণ বাংলাদেশ ঘুরেছেন, আবার সাইকেলে চেপেও 64 জেলা ঘুরেছেন। 64 জেলা একসাথে 64 জেলা বলবো না, ক্রস কান্ট্রিগুলো করেছে। মোটামুটি, হ্যাঁ। তো সেগুলো বইও লিখেছেন। তো এই যে এক তো পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা, তারপর সাইকেলে চাপা, পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ঘুরে দেখা, এর মধ্যে যদি আপনার কোন কোন অভিজ্ঞতাগুলো আপনি এখন শেয়ার করতে চাবেন, যেগুলো শেয়ার করতে চাই মানুষ এগুলো শুনুক, আপনার মাথায় এখন কোন অভিজ্ঞতাগুলো শেয়ার করার ইচ্ছে আসছে? আচ্ছা, ওভারঅল একটা কথা বলি তাহলে, এটা সহজ, যে এডওয়ার্ড এভে নামে একজন লেখক আছেন, তো ওনার একটা বই ডেজার্ট সলিটার, এটা আমার খুব পছন্দের বইয়ের মধ্যে ওনার একটা এখানে খুব সুন্দর একটা লাইন আছে, আমি বাংলায় বলি, যে একজন মানুষ পায়ে হেঁটে, সাইকেলে চড়ে কিংবা ঘোড়ায় চেপে 1 মাইলের মধ্যে যা দেখবে, অনুভব করবে, ছুঁতে পারবে, একজন মোটর গাড়িতে চড়া ট্যুরিস্ট 100 মাইল ভ্রমণ করলেও তার ছিটে ফোঁটাও দেখবে না। তো এইটা আমার মনে হয় যে এই পায়ে হাঁটা, সাইকেলে মানে সাইকেলে ভ্রমণ করা, এইটার পেছনে সবচেয়ে বড় যে নিয়ামক যদি বলি ফ্যাক্টর, সেটা মনে হয় এই বইটার, যে নতুন করে আরেকটু আনকনভেনশনাল ওয়েতে ভ্রমণ করা। আপনি তো পাহাড়ে উঠছেন, এটা তো একটা সবচেয়ে টাফ, তো তারপর আপনি কেন হঠাৎ করে মনে হলো যে আমি একটু পায়ে হেঁটে বাংলাদেশটা ঘুরতে চাই বা সাইকেল চেপে একটু বাংলাদেশটা দেখতে চাই? মানে এটা তো মানে
এটা তো মানে যেটা করছেন এটা তো অনেক কঠিন কাজ, দেখতে গেলে অনেক কঠিন কাজ। তার মাঝখান দিয়ে আরও কঠিন কাজ কেন চেপে নিলেন, যে এটা আসলে কেন? আর আপনি ছবিও তোলেন, ফটোগ্রাফার। এইটা যে এটা করতে যাওয়ার পেছনে কারণ হলো যে একটা তো দেশ দেখা, ডেফিনেটলি এটা খুব আগ্রহের জায়গা দেশ দেখা। সেকেন্ড যেটা বলবো যে মানুষের সাথে ইন্টারাকশন, তো মানুষ তো আমার ভাল লাগে, যে ইন্টারাকশন হওয়া, যে নতুন একটা মানুষের সাথে ইন্টারাকশন হওয়া, তার থেকেও তো আমার অনেক কিছু নেয়ার আছে। আচ্ছা, তো এই ইন্টারাকশনটা সেটা সেটা মনে হয় যে সেটা ওই যে সাইকেলের নামার পরে মানে বুঝলাম যে এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। সাইকেল নিয়ে প্রথম ক্রস কান্ট্রি যখন করতে গেলাম, যে ছোট ছোট বাজারে থামছিলাম, যেটা আমি বাসে বা ট্রেনে গেলে সম্ভব কখনোই হতো থামতাম না না। এটা ছোট্ট নিয়ে। একটা জায়গার ছোট্ট একটা হয়তো একটা বট গাছ দেখলাম যে এখানে একটা কেউ একজন চা বানাচ্ছে, ওখানে থামলাম। স্থানীয় লোকজনরা আছে, দেখলে যে সাইকেলে চেপে কয়েকটা ছেলে ঘুরছে, আগ্রহ নিয়ে গল্প করতে আসতো। আমার গল্পটা বলার সাথে সাথে ওর গল্পটাও তো আমি শুনছি। তো সেটা আমাকে মানে আমার আগ্রহের জায়গাটা তৈরি করলো। তো ওই সাইকেল থেকেই পরে পায়ে হাঁটার ব্যাপারটা মাথায় আসলো, যে আরেকটু স্লোয়ার কোনো ওয়েতে গেলে আরও লোকজনের সাথে ইন্টারেকশন হবে। আচ্ছা, আপনি মোটামুটি 64 জেলা মোটামুটি কভারেজ। 64 জেলার মধ্যে কোন জেলার মানুষকে মনে হয়েছে যে হ্যাঁ খুব হাম্বল মানুষ, আর কোন জেলার মানুষকে মনে হয়েছে না একটা অতি চালাক? এইটা আবার জেনারেলাইজ করা হয়ে না, যাবে অনেক এটা ক্ষেত্রে। হয়, আচ্ছা, আমি তো ঠিক বলেই আছে, ফেলি অনেক জেলার কথা হ্যাঁ সরাসরি। ঠিক আছে। না, একটু হয়তো জেনারেলাইজ করার এটা আমি একটু ডিসক্লেমার দিয়েই বলি, যে আচ্ছা, ওকে জেনারেলাইজ ওকে না ওকে করেই বলি। ওকে। পুরো উত্তরবঙ্গ আমার কাছে মনে হয়েছে যে মানুষজন অসম্ভব ভালো। তো তা মানে হতে পারে যে আমার সাথে খুব দারুণ সব না মানুষজনের আসলেই সাথেই। আমার নানা বাড়ি দিনাজপুর, আচ্ছা, তো আমি সেটা ফিল করছি আসলে যে তো এটা ওদিকে। এটা আমার ওভারঅল একটা ধারণা। যেমন আমার পার্সোনালি মনে হয় যে জয়পুরহাটের লোকজন যাদের সাথে আমার ওই ওই সময়টাই দেখা হয়েছে, যে আমার এত দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে জয়পুরহাট। ইনফ্যাক্ট সবখানে আমি খুব ভালো লোকজনের হচ্ছে দেখা পেয়েছি আর কি, আর মনে হচ্ছে সবখানে। একটু চালাক, ওভার কনফিডেন্স। এটা এটা এইটা বলাটা মুশকিল হয়ে যায়। না, জায়গায় দিলাম না বলেন, একটু একটু ইঙ্গিতে যতটুকু বলা যায়। আর সাধারণত একটু আমরা যত কোস্ট লাইন দিকে আগাই, হ্যাঁ, তত লোকজন একটু, আমি বলবো এটা এটা হয়তো হ্যাঁ ওটা তার বেঁচে থাকার তাগিদে হইতে তাই পারে দিয়ে যে জুড়ে। একটু হার্শ হতে হয়, যে চরের আশপাশের লোকজন, কারণ ওর তো বেঁচে থাকতে হবে, যা মানে এটা চরের হ্যাঁ আশেপাশের লোক একটু ধূর্ত হয়, তারা একটু। হ্যাঁ এটা হতে পারে যে ওই ইনসিকিউরিটির জন্যই, যে ও তো আসলে নদী ভাঙা মানুষ, ও হয়তো আরেক জায়গা থেকে ওর শেকড় উপড়ে এই জায়গায় এসছে, এই জায়গাটাকে সে আঁকড়ে ধরতে চায়। এই জন্য হয়তো বাইরের মানুষের কাছে, আমি তো আসলে লম্বা সময় থাকছি না, আমি হয়তো কিছু মুহূর্ত দেখছি ওর জীবনে। যতটুকু অবজার্ভ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, তো সেটাতে বলে কোনো একটা কনক্লুশনে আসাটা হয়তো অনেক ক্ষেত্রেই মুশকিল, কিন্তু হ্যাঁ কোস্টাইনের দিকে লোকজন আমরা নামতে থাকি, যত আমরা আমি বলি আর একটু দক্ষিণ পূর্বের দিকে আসতে থাকি আমরা, ততটাই। হ্যাঁ একটু এটা হতেই পারে। আচ্ছা, নিশ্চয় খাওয়া দাওয়া তখন অনেক হয়েছে আপনার, তো কোন কোন জেলার খাবার আপনার সবচাইতে মজার মনে হয়েছে, এবং যদি কেউ যদি যেতে চায় ওখানে কোন খাবারটা গিয়ে আপনি টেস্ট করতে বলবো, যে না এটা অবভিয়াসলি করতে হবে টেস্ট? ওকে, আমি কি এমনিতে বেশ ফুডি মানুষ, আমাকে যদিও শরীর দেখে বোঝার উপায় নেই। এদিকে আমার উল্টো অবস্থা। আমি খুব ফুডি মানুষ, আমার খেতে পছন্দ, মানে আমার ওই স্পেসিফিক জায়গার হচ্ছে যদি ওরকম বৈচিত্র্যময় কিছু থাকে, এবং আমি মিষ্টি আমার খুব পছন্দ, কিন্তু আমি চায় চিনি খাই না, আমি যেহেতু চা কফি খুব খাই, চিনি সেই তো, হ্যাঁ। অতিরিক্ত চিনি খাই না, কিন্তু আমার মিষ্টি আবার খুব পছন্দ, ভালো মিষ্টি হলো। আচ্ছা, তো আমার কাছে মনে হয় বৈচিত্র্যটা টেনেছে, যে আমার তো ধারণা যে খুলনা অঞ্চলের লোকজন ওদিকে রান্নাবান্না খুব ভালো, খুলনা সাতক্ষীরা রিজিয়ন, ওই ওই রিজিয়নটাই। আবার বৈচিত্র্যের দিক থেকে আমি যদি বলি যে টাঙ্গাইলের ধনবাড়ি বা জামালপুরের দিকে ম্যান্দা পাওয়া যায়, সেটা আলাদা একটা খাবার। তারপরে নানান জায়গায় দারুণ সব মিষ্টি খেয়েছি, যেমন মেহেরপুরে সাবিত্রী আমার ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি। তারপরে নানান জায়গায় মিষ্টি তো আসলে আমি অসংখ্য খেয়েছি, যে একটা দুইটা বলাটা যায়। আমি যদি আরেকটু বলি, টপ 3 যদি বলা হয় যে 3 জায়গায় সাজেস্ট করবেন খেতে, যে তাহলে এটা কোন 3 জায়গা হবে? মিষ্টির জন্য পদ্মা মেঘনার যেসব পদ্মার যমুনার যেসব তীরবর্তী জেলা আছে, সবখানে চোখ বন্ধ করে মিষ্টি খাওয়া যাবে, সেটা রাজবাড়ি হোক, টাঙ্গাইল হোক, এদিকটাই সেটা পাবনা, সিরাজগঞ্জ, যেটা হোক, চোখ বন্ধ করে ওখানের সব মিষ্টি ভালো। আর যেহেতু যে র ম্যাটেরিয়াল দুধ, সেটার উৎপাদন খুব ভালো হয়।
ওদিকে যে কোনো দোকানের মিষ্টি মোটামুটি ভালো। আর চা সবচেয়ে ভালো কোন জায়গায় আপনি পেয়েছেন? যেহেতু আমি আবার চা খাই সেজন্য হয়তো ওই দুধ খুব চা তো আপনার টিপিক্যাল আমি ইউজুয়ালি আচ্ছা। খাই না। একদম যে কেউ বানিয়ে ফেলেছে তখন আবার না করছি না, কিন্তু ইউজুয়ালি আমি খাই না। আবার আপনি যত দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু ওদিকে খুলনা, বরিশাল ওদিকের মানুষ কিন্তু আবার যে চা খায়, মানে তারা কিন্তু একটা লিকার চা খায়। হুম হুম হুম। আপনি ওটা নিশ্চয়ই ফলো, যেমন আমাদের চিটাগাং আবার দুধ চা ছাড়া কিন্তু মুখে রুচবে না, কিন্তু ওদিককার মানুষ চা বলতে বোঝে লিকার, অনলি লিকার, তাও সেটা করা লিকার। আমরা রং চাই যে খুব পাতলা লিকার, লেবু দিয়ে একটু মশলা দিয়ে একটু জমিয়ে খাওয়ার চেষ্টা করি। ওদিককার মানুষ কিন্তু চা বলতে বোঝে কেবলমাত্র ওই এই যে ইয়েটা, এখন হয়তো অনেকটা আপডেট হচ্ছে, কিন্তু ওই হ্যাঁ না, সময় আমার ক্ষেত্রে আমার চা লিকার চাই বেসিক্যালি, যাক। বা কফির ক্ষেত্রে সেটা ব্ল্যাক কফি। আচ্ছা। আর এখন যদি এমন হয় যে আপনাকে কোথাও বললো যে ভাই বস্তা বস্তা বাঁধেন, চলেন আপনাকে 1 বছর এখানে থাকতে হবে একদম বন্দি অবস্থায়, কোনোটা এলাকায় হোক, এটা বাসায় হোক, অথবা কোনো প্ল্যানেটে হোক, তো সেখানে আপনি কোন 10টি বই নিয়ে যেতে চাবেন যে এই বইগুলো না হলে আমার চলবে না, বাবা আমার এগুলো নিতে হবে? সফির জগৎ তো অবশ্যই। আচ্ছা, সফির জগৎটা আপনি বলছেন বারবার, আপনি এটা নিয়ে একটু শেয়ার করবেন? এটা নিয়ে আসলে কিছু আপনার মানে যদি দর্শন নিয়ে বইটা, এটা একটা বাচ্চাকে দর্শন শেখানো হচ্ছে, আমি পুরোটা পড়িনি, আমি বইটা শুনেছি, তো আপনি এটা নিয়ে একটু কিছু বলবেন আগে, এটা নিয়ে একটু শুনতে চাই বইটা নিয়ে। আচ্ছা, এইটা আমি বলবো আমি যে সময়টায় পড়েছি আমার মনোজগৎ অনেকটুকু আসলে চেঞ্জ করে দিয়েছে। মানে আই ওয়াজ সার্চিং ফর সো মেনি কোয়েশ্চনস, যে ওই একটা মানুষের এরকম থাকে যে এরকম একটা ফেজ আসে জীবনে, যে আপনি সার্চ করা শুরু করে নানা হ্যাঁ, বিষয়। কোনো এটা হতেই পারে। তো এটা আমার মনে হয় যে ইন এ সেন্স আমার ক্ষেত্রে ওই অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার সে এনে দিয়েছে, আবার নতুন কিছু প্রশ্নের হচ্ছে সামনে দাঁড় করিয়েছে। আগে ঘুরিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তো একটা লাইনে ওখানটায় আছে যে প্রশ্নটা জটিল কিন্তু জীবন ছোট। পরশুটা ছোট, জীবন ছোট। এরকম অনেক অনেক ছোট্ট ছোট্ট ব্যাপার আর কি। তো এইটা আমার সবসময় খুব পছন্দের বই, যদিও কলেবরে বেশ বড় একটা বই ইন এ সেন্স। অনেক এবং বড়, যে হ্যাঁ। ইহসান গার্ডারের বই, যদিও মানে আমাদের দেশে যে অনুবাদটা পাওয়া যায় জিএ হাবিব স্যারের, ওটা খুবই দারুণ। হ্যাঁ, আমি ওটা আমার কাছে খুবই আছে, দারুণ। আমার পড়া শুরু করিনি এখনো। ইউ শুড। আর এইটা একটা গেল। আর আমি অলরেডি মানে প্রিয় বইয়ের নাম যেগুলো বলেছি এগুলোর বাইরে হয়তো রিসেন্ট টাইমসে একটা বই খুব আমাকে বলবো যে মুগ্ধ করেছে, পরিমলের সত্যি রূপকথা। সত্যি রূপ। এটার একটা ঘটনা আছে খুব ছোট্ট করে যদি শেয়ার করি, যে এরকম একটা বহুজাতিক কোম্পানি একটা খনি করছে, তো এর জন্য নতুন রাস্তা অনেক কিছু মানে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য অনেক কিছু অনেক করা কিছু হচ্ছে। তো ছেড়ে, হ্যাঁ। তো একটা ছোট্ট মানে আমি বলবো যেটা জাতিসত্তা, একটা ছোট্ট জাতিসত্তা, ওদেরকে উচ্ছেদ করা হচ্ছে, যাদের সংখ্যা খুবই নগণ্য। ভারত রাষ্ট্রের জনসংখ্যার তুলনায় ওটা কোনো সংখ্যাই না। তো ওরা সেটা থেকে আসলে প্রোটেস্ট জানানোর জন্য এমন হয়েছে যে বুলডোজারের সামনে নিজের সন্তানকে শুইয়ে দিয়েছে, যে রাস্তা বানাতে চাইলে এটার উপর দিয়ে যেতে হবে। যে হয়তো ওইখানের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা, ওরা জিজ্ঞাসা করছে যে তোমার নিজের কোলের সন্তানকে কীভাবে, তুমি এত নিষ্ঠুর কীভাবে হতে পারে? বলছে না, তোমরা তো এই বন ধ্বংস করবা, এই বন ধ্বংস করলে তো আমিও বাঁচবো না, আমার সন্তানও বাঁচবে না। তারপর ওর বুকের উপর লাইক এটা অনেকটা তার সন্তানের মতো অথবা তার পিতার মতো বা মাতার মতো সে ওটাকে দেখছে, কানেক্টেড ফিল করছে সে, হ্যাঁ, যে সন্তানকে উৎসর্গ করতে সে। আমার মনে হয় আরও দর্শনের বই, আমার এই মুহূর্তে যত অনেক বেশি নাম মাথায় মাথায় আসছে না, যে এটা হয়তো মরুতিত হিংলা যে অবধূতের, সেটা নেওয়া যেতে পারে। যেহেতু আমি ভ্রমণ ক্যাটাগরির বইও আমি আসলে প্রচুর পড়ি, পড়া হয় এই যে ভ্রমণ নিয়ে, যেহেতু আমি নিজে ভ্রমণ করি, ভ্রমণ নিয়ে বই বেশ ভালোই পড়া হয় আসলে আমি বলবো। এছাড়া টাফ টু আনসার। আচ্ছা, ওকে, এনাফ, ওকে। সামনে কোন পাহাড়ে যেতে চান, আর কোন বিষয়ে বই লিখতে চান? অলরেডি 4টা বই লেখা হয়েছে, অলরেডি 4-5টা পাহাড়, বড় বড় পাহাড় বলা যায় মোটামুটি কমপ্লিট। আপনি অফ ক্যামেরা বলছিলেন কিছু কথা, এখন কোন বই লিখতে চান, আর কোন পাহাড় আপনি আপাতত নিজেকে সমর্পণ করতে চান সেখানে? আচ্ছা, নেক্সট আমি যেহেতু যে পৃথিবীর 14টা 8,000 মিটার পর্বত আছে, মানে 8,000 মিটার বা 26,246 ফুটের বেশি উচ্চতার, এরকম 14টা পাহাড় আছে, 4টা ক্লাইম্ব করেছি। এরপরে এর মধ্যে এবার
বাকি যে 10টা আছে তার মধ্যে 5টাই পাকিস্তানে। তো হয়তো পাকিস্তানের যে নাঙ্গা পর্বত আছে সেটাই যেতে চাই, ধীরে ধীরে সবগুলোতেই যেতে চাই, পরেরটা হয়তো নাঙ্গা পর্বত যেতে চাই, এরপরে ধীরে ধীরে অন্য মাউন্টেনগুলো। আর বই নিয়ে আমার হাতে আসলে বই করার মতো হচ্ছে একটার অনেকটুকু পাণ্ডুলিপি গুছিয়ে এনেছি, কিন্তু নানান কিছুতে ব্যস্ততায় আবার হয়তো আমার ওই ড্রাইভটা একটু কমে গেছে। ওভারঅল তো আমাদের বই পড়ার হারটাও কমেছে। তো তো আমি ভাবছি যে আচ্ছা আমার স্টোরিটা আর কে পড়বে আসলে, না, মানে পড়ছে মানুষ, ভালোই পড়ছে। এনিবডি ইন্টারেস্টেড, এই প্রশ্নটা লাস্ট কিছুদিন ধরে আমাকে হন্ট করতে শুরু করেছে। তো আমি একবার একটু এগোই। এখন যে শুধুমাত্র পড়ার বিষয়টা না, এখন মানুষ শুনছে, হ্যাঁ, মানুষ শুনছে, হ্যাঁ, এখন ওটা ইবুক ঠিক ইবুক আছে। পড়ছে মানুষ এখন নানাভাবে। তো দেখা যাবে যে আপনার একটা ওয়েব সিরিজ সিনেমাও হলো, অস্বাভাবিক কিছু তো না। ওটা হয়তো পরে বাংলাদেশ সময় যেভাবে আগাচ্ছে আসছে ওটা হতেও পারে, অস্বাভাবিক তো কিছু না এমন। তো তারপর মানে বইয়ের প্রতি আমার সবসময় একটা পক্ষপাত আছে যে আমার হয়তো অন্য বন্ধুরা শুনলে বলবে হয়তো তুই আমাদেরকে বলতি যে মানে লেখালেখি লিখতে থাকো, এখন আমি আবার না, এই কি জায়গায় পক্ষপাত, এটা এসেছি। শুনি। হ্যাঁ, সেটা একটু শুনি। এটা আর এই ব্যাপারটুকু তো চেঞ্জ হয়, যাই হোক। তো আমি এবার ভাবছিলাম যে কাশ্মীর কন্যাকুমারীটা আমি কিছু দূর এগিয়েছি, কিন্তু আমার মনে হয় না বইমেলার আগে সেটা সম্ভব হবে। এখন তো হ্যাঁ, বইমেলা একদম হ্যাঁ, আর্লি হ্যাঁ, চলে এসেছে। বা সেই সময়টুকু আমার হাতে নেই আসলে, যেহেতু এটা প্রোডাকশনের জন্য। এটা কাশ্মীর নিয়ে সম্পূর্ণ। হ্যাঁ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমি আচ্ছা, যে আচ্ছা। কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল কন্যাকুমারী, চালিয়েছিলাম, সেটা নিয়ে। সেটা আমি অবশ্য এমনিতে নিয়মিতভাবে লিখে গিয়েছি ওই সময়টাই। তো বই জার্নিতেই। হ্যাঁ, জার্নিতে, এবং পরে ওই সময় সোশ্যাল মিডিয়ায় লিখতাম, পরে জাগো নিউজ 24 আমি টানা ওরা ছাপিয়েছে। তো এবং বই করা, এবং আমি ইন্ডিয়ারও বেশ কয়েকটা বাংলা ম্যাগাজিনে ওটা লিখছি, যে 3 দিনে 4 দিনের করে করে লম্বা সময়। মনপবন নামে একটা ম্যাগাজিন আছে, একটা ট্রাভেল ম্যাগাজিন, সেটাই লিখছি। তো সেটা করার ইচ্ছে আছে। শ্রীলঙ্কা হাঁটার, যে আমি শ্রীলঙ্কার ফুল লেংথ হেঁটেছিলাম পয়েন্ট পেড্রো থেকে পয়েন্ট অন্ড্রা, তো সেটা আমি ওই সময় প্রথম আলোতে নিয়মিত লিখেছি যে হাঁটার সময়। তো সেটাও বই করার মতো আমার কাছে আসলে পাণ্ডুলিপি বা কন্টেন্টটা রেডি আছে। পাণ্ডুলিপি করতে সেটা আর একটু সময় দিতে হবে। এরকম আরও 2-4টা আরও 2-1টা কাজ আছে অভিযানগুলা নিয়ে, সেটা অন্নপূর্ণা, মানাসলু, আমাদাবলাম, সেগুলো নিয়ে করা যেতে পারে, কিন্তু একটু ধীরে ধীরে করতে চাই। যে আমি তো আসলে মোর অফ এ রিডার, মানে মানে রাদার দেন। হ্যাঁ, লেখক তো যে পড়ার চেয়ে লিখার চেয়ে পড়ে বেশি, এটা হ্যাঁ, হয়, হ্যাঁ। তো আমার মনে হয় যে আমি আর একটু বেশি পড়লে হয়তো আমার ওই লেখা, আমি যা পড়ছি সেটা একটা ছাপ তো পড়ে আসলে, এটা অবচেতন মনে অবশ্যই পড়ে। পড়ে। এখন আমার মনে হয় যে আমার সবচেয়ে মানে আমার বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পায়ে পায়ে 64 জেলা। 65 জেলা। তো তখন মনে হয়েছিল ওকে আমি লিখেছি ভালো, এখন আমার মনে হয় যে আমি যদি এখন লিখতাম আমি অনেক ভালো লিখতাম। না, আমাদের তো চেঞ্জ হয় থটটা। যেমন হ্যাঁ, ৬ মাস এক্স্যাক্টলি। আগে আমি যা চিন্তা করতাম, যেমনটা ভাবতাম, এটা কিন্তু এখন ভাবছি হ্যাঁ, না। মানে আবার মানে এখন যেটা হচ্ছে এটা ৬ মাস পরে ভালো নাও লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। এক্স্যাক্টলি, যে জীবজগতে যেরকম বিবর্তন হয় মনোজগতেও বিবর্তন হয় মনোজগতে কোনো বিবর্তন ঘটছে, এটা আমার অস্বাভাবিক মনে হয় কিছু যে না। আমি তো হ্যাঁ আর একটু অত তাড়াহুড়ো না করলেও হতো। হতো। আমরা আচ্ছা ঠিক আছে, লেটস টেক টাইম। এটা হয় লেখার ক্ষেত্রে, যে এটা যে কোনো লেখার ক্ষেত্রে হয়, যে আমি একটা গল্প লিখে শেষ করলাম কিছুদিন আগে, মনে হচ্ছে যে না এটা পচে কেন, পাঠিয়ে দিতে একটু সময় নিই, এটা একটু সময় নিয়ে এ করতাম। এটা হয়, এটা হতেই পারে, এটা হয় সমস্ত লেখকদের ক্ষেত্রে, এটা হয়। সৈয়দ সেটা আপনি জানি না মার্জিনা মন্তব্য এটা পড়েছেন কি ওটা, ওখানে মতো নিজে হ্যাঁ, উল্লেখ করেছে যে আমি বিগত 30 বছর ধরে যা লিখেছি এগুলো এখন মনে হয় কিছুই না, মনে হয় আমি এগুলোর দিকে ওনার তো তাকিয়ে প্রথম ভাবি। দিকের বইগুলোকে উনি পরে অভিহিত করতেন খুব হ্যাঁ, দুর্বল বই হিসেবে, যে হ্যাঁ। ওই সময় বলতে আমি ওগুলো অনেক কিছুই জানতাম না। জানতাম না। বলে যে এগুলা আমি অনেক পরবর্তীতে যেটা উপন্যাস হিসেবে ছাপা হয়েছিল সেটা এখন বড় গল্প হিসেবে সেটা উল্লেখ করছেন। তো চেঞ্জ হয়, মনোযোগ এবং চেঞ্জ। আমি তখন ওইটা ভাবছিলাম পায়ে পায়ে 64 জেলার ক্ষেত্রে আমি তো দিনে 40, 45, 50 কিলো হেঁটে দিন শেষে আবার লিখছি সেটা লিখছে, ফোনের নোটপ্যাডে, তারপর আবার সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করছি। তো ওই সময় আমার মনে হচ্ছিল আরে ওকে, মানে আমি এটাই করেছি, এটাই অনেক বেশি। কিন্তু আমার এখন মনে হয় যে না, ঠান্ডা দিন মাথায় শেষে অবশ্যই। দিন শেষে তো আমি কিসের মধ্য দিয়ে গেছি সেটা তো পাঠকের বিবেচনা, পাঠক দেখবে যে আসলে এন্ড রেজাল্টটা কি, হ্যাঁ, ওর সামনে কনটেন্ট কি আসলে আছে। কি। হ্যাঁ। তো সেই জায়গায় হয়তো আমি আর ভালো লিখতে পারতাম, এটাই মনে হয় আর কি। না, হোপফুলি আপনার লেখা আমি পড়েছি, তো সে জায়গা থেকে আমার ভালো লেগেছে। আর আমি যেটা মনে করি যে একসাথে আপনি কয়েকটা বিষয় কন্টিনিউ করছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত আপনার উপর। একসাথে আপনি পর্বতারোহী, আপনি পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরছেন, সাইকেলে চেপে বর্ডারে একদিকে পার হয়ে আরেক দেশে যাচ্ছেন, প্লাস ফটোগ্রাফি করছেন, লিখছেন। মনে হয় না যে আল্লাহ আপনাকে একটু রহমত দিয়েছে আপনার উপরে? না, হ্যাঁ, আবার ডাক্তার আপনি। ইন এ সেন্স তো অবশ্যই আমি ব্লেসড, এটা
ডেফিনেটলি। আচ্ছা, লেখালেখি করে কি টাকা পয়সা উপার্জন করা যায়? আপনি লিখে কেমন উপার্জন করেন একটু শুনতে চাই। মানে বইয়ের ক্ষেত্রে হয়তো মানে লাকিলি আমি রয়্যালটি পাই। আচ্ছা। কিন্তু হ্যাঁ, মানে ওভারঅল দেশের পার্সপেক্টিভে হয়তো এটার পেছনে যে শ্রমটা যায় সেই অনুযায়ী তো এটা না। বাংলাদেশের সবার জন্যই সেটা সত্যি। তো যে খুব ভালো রয়্যালটি পাচ্ছে সেও তো 15% বা বড় জোর 20%। বড় জোর তাও সেটা দেয় কিনা আমি খুব ভাবলাম সন্দেহ। আচ্ছা যে একদম হাইয়েস্ট পে 25%ও যদি পেয়ে থাকে, আমি জানি না কেউ পায় কিনা। আমার মনে হয় না পায় বলে কেউ। এবার এখন 8-10% তো পাচ্ছে হ্যাঁ, লোকজন। 10%, 12%, 15%। আমি যতটুকু জানি যে 15% দিতেও প্রকাশকটা বেশ হাত কাঁপে, তাদের বুক কাঁপে। তো আবার হয়তো সেটা আবার নিয়মিত না অনেক ক্ষেত্রে। নিয়মিত না। তা আমার যে মানে আমার বেশিরভাগ বই যেখান থেকে এসছে চন্দ্রবিন্দু, ওদের কাছ থেকে আমি সেটা পেয়ে এসেছি। আবার ওরা আমার অভিযানের সাথেও ছিল। আচ্ছা। তো এইদিকে আমি বেশ ব্লেসড। Connected হ্যাঁ, personally, বা হ্যাঁ। আমি হয়তো এবার নানান জায়গায় লিখছি, হয়তো প্রথম আলোতে হ্যাঁ, লিখছি। আচ্ছা, এটা যে পত্রিকায় লিখে কি এখন আর্ন মানে ওখান থেকে কেমন ইয়ে হয়? হ্যাঁ, একটা আপনি ওদের যে নীতিমালা অনুযায়ী সেটা, বা দেশকালে লিখছি এই মুহূর্তে, বা ডেইলি স্টার লেখা হচ্ছে, ওদের নীতিমালা অনুযায়ী যে পয়সাটা পাওয়ার সেটা হয়তো পায়। মানে লিখে কি জীবনযাপন করা সম্ভব কিনা? খুব মুশকিল। ও যদি আমাদের দেশে লিখে যদি আপনার এভারেস্টে চলা সম্ভব না, 45-50 না লাখ টাকা এই না না, মুহূর্তে পাওয়া একদমই না। সম্ভব। জীবনযাপনও খুব মুশকিল, কারণ আপনি যে এফোর্টটা দিচ্ছেন সেটার পেছনে, সেটা আপনি অন্য কাজ করলে আপনি হচ্ছে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা তো ওই যে সব কিছু তো আসলে আর পয়সার মাপকাঠিতে মাপি না, যে করে যে আনন্দটুকু পাচ্ছি সেটাও তো আসলে, সেটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে। সর্বশেষ আপনি যারা এখন হন্য হয়ে ছুটছে, কেউ কাজের জন্য ছুটছে, কেউ পড়ালেখার পেছনে ছুটছে, যারা আমাদের মতো যারা ছুটাছুটির পেছনে আছে, অন্বেষণের পেছনে আছে, তাদের জন্য আপনি কি বলতে চান? নট নেসেসারি সবার জন্য, আমরা যারা এখন অন্বেষক খুঁজে বেড়াচ্ছি হন্য হয়ে, তাদের জন্য আপনি কি বলতে চান? আচ্ছা, এইটা তো কঠিন প্রশ্ন। আচ্ছা, ওই যে প্রশ্নটা জটিল, জীবন ছোট হয়ে গেছে এটার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে এই অন্বেষণটুকু জারি থাকুক, আসলে সবার অন্বেষণটুকু জারি থাকাটা ইম্পর্টেন্ট। যে আমিও যেমন মানে মাউন্টেন যখন চড়ছি, মাউন্টেনের বহিরঙ্গ একটা, কিন্তু ইনার মাউন্টেনটাকে ছোঁয়া, ওই জার্নিটা আলাদা। তো বহিরঙ্গের মাউন্টেন হয়তো অনেকে চড়তে পারে, যে বাইরের এক্সটার্নাল দেখলাম, হ্যাঁ, একটু ছবি তুললাম। কিন্তু যে ইনার মাউন্টেনটা ক্লাইম্ব করা, ইনার মাউন্টেনটা, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। সবাই যাতে আসলে বুঝে নিজের ইনার মাউন্টেন, সেটাতে সেই যাত্রাপথটা যাতে আসলে সুগম। অসংখ্য ধন্যবাদ আমাদের ক্রিয়েটিভ পডকাস্টে এসে এত সময় দেওয়ার জন্য। আশা করি দর্শকরা সেটা উপভোগ করবেন, আমরা যে আলোচনাগুলো করেছি। সর্বশেষে আপনার কিছু বলতে চান? আপনাকেও ধন্যবাদ, ক্রিয়েটিভ পডকাস্ট।